অ্যাক্সেল লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে আমরা দ্বিতীয় অংশ ডিসকাস করব ক্যারিয়ার অপরচুনিটিস ইন ল ফিল্ড। আমরা এর আগের ভিডিওতে ক্যারিয়ার অপরচুনিটিস ইন ল ফিল্ডে ল নিয়ে পড়াশোনা করলে কি কি ক্যারিয়ার অপরচুনিটিস রয়েছে, কীভাবে প্রতিষ্ঠিত হওয়া যেতে পারে, কোন কোন অপশানসগুলো রয়েছে ক্যারিয়ার এস্টাবলিশমেন্ট করার ক্ষেত্রে, সেটা নিয়ে আমরা প্রথম যে পার্টটা ছিল সেখানে প্র্যাকটিস এবং কর্পোরেট সেক্টরের যে বিষয়টা আছে সেটাকে নিয়ে আমরা বিস্তারিতভাবে আমরা ডিসকাস করেছিলাম। আজকে আমরা যেটা ডিসকাস করব, যদি কেউ একাডেমিক্সে আসতে চায় আর যদি কেউ কম্পিটিটিভ পরীক্ষা দিতে চায় ল রিলেটেড, সেইখানে কী কী স্কোপ রয়েছে, কীভাবে একাডেমিক্সে এস্টাবলিশড হতে গেলে বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে স্টেপ বাই স্টেপ কী করণীয় রয়েছে, পুরো বিস্তারিতভাবেই কিন্তু আজকে আমরা ডিসকাস করব। তাহলে আমরা সরাসরি চলে আসছি যে একাডেমিক্সে যদি কেউ এস্টাবলিশড হতে চায় বা একাডেমিক্সে যদি কেউ আসতে চায় ল পড়ার পরে, সেক্ষেত্রে সে কিভাবে এটা আসবে বা তার কি কি করণীয় সেটাকে নিয়ে আমরা ডিসকাস করব। তো একাডেমিক্সে জব অপরচুনিটিস বলতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ল, তারপরে অ্যাসোসিয়েট প্রফেসর, তারপরে প্রফেসর, এরকমভাবে প্রমোশনস থাকে। তো প্রাইমা ফেসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ল এইটার জন্যই সাধারণত একাডেমিক্সে সাধারণত যারা আসতে চান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ল ইন ভেরিয়াস কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস, সেই কারণেই তারা এটা আসতে চায়। তো যদি কোনো কলেজ, ল কলেজ বা ইউনিভার্সিটিতে যদি কেউ লয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চায়, সেক্ষেত্রে তার কি কি করণীয় রয়েছে বা কীভাবে স্টেপ বাই স্টেপ সে এগিয়ে যাবে নিজের কেরিয়ারটাকে, সেটাকে এখানে দেখানোর চেষ্টা করব। কারণ অনেকেরই ইচ্ছা থাকে যে কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হব, কিন্তু কিভাবে এগোবো এটা অনেকে জানতে পারে না। যখন জানতে পারে তখন অনেকটা দেরি হয়ে যায়, অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তাই প্রথম থেকেই একটা স্টুডেন্টের যার কিনা ইচ্ছা রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য, তার কি করণীয় প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ আমি ডিসকাস করব। তাহলে প্রথমে তাকে এলএলবি, বিএলএলবি অথবা এলএলবি যে কোর্স আছে সেটাকে তাকে কমপ্লিট করতে হবে। এটা কমপ্লিট করার পরে তাকে এলএলএম কোর্স করতে হবে। এই এলএলএম কোর্স যদি করতে চায় ক্যালকাটা ইউনিভার্সিটি বা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডার থেকে, এছাড়া বিভিন্ন প্রাইভেট কলেজ আছে, প্রাইভেট ইউনিভার্সিটিস রয়েছে, সেখানেও এলএলএম এই কোর্সটা করানো হয়ে থাকে। তো ক্যালকাটা ইউনিভার্সিটি এবং বর্ধমান ইউনিভার্সিটির কথাটা আমি এই কারণে উল্লেখ করলাম, এই দুটো ইউনিভার্সিটিতে এলএলএম এ অ্যাডমিশন নিতে গেলে একটা এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়। সেই এন্ট্রান্স পরীক্ষা দিয়েই কিন্তু এলএলএম এ সুযোগ পাওয়া যায়। আলিয়া ইউনিভার্সিটিতেও যদি কেউ এলএলএম এ কোর্স করতে চায়, সেক্ষেত্রেও তাকে কিন্তু একটা এন্ট্রান্স দিতে হয়, তারপরেই সে কিন্তু এলএলএম এ চান্স পাবে। এছাড়া বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিস রয়েছে, আরও অনেক ইনস্টিটিউট আছে যেখান থেকে এলএলএম কোর্স হয়। তো এলএলবি পাস করার পরে তার প্রাথমিক কাজ হচ্ছে এলএলএম করতে হবে, এবং এলএলএম এ তাকে অ্যাটলিস্ট 55% মার্কস পেতে হবে। এই 55% মার্কস কেন পেতে হবে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ 55% যদি মার্কস না পেয়ে থাকে তাহলে পরবর্তীতে তার কিন্তু অনেক সমস্যা হবে কেরিয়ার এস্টাবলিশমেন্ট করার ক্ষেত্রে। কারণ ইউজিসি যে একাডেমিক যে স্কোরটা ইভালুয়েট করে থাকে চাকরির ক্ষেত্রে বা কোনো গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট, গভর্নমেন্ট কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে, সেখানে মিনিমাম 55% মার্কসটা প্রয়োজন হয় নেট এবং সেট পরীক্ষা দেওয়ার ক্ষেত্রেও। তাহলে একটা স্টুডেন্ট এলএলবি পাস করার পরে তাকে এলএলএম করতে হবে। এলএলএম করার পরে তার কাজ হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট বা স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট, এটা তাকে কোয়ালিফাই করতে হবে। এই নেট কিংবা সেট এটা কোয়ালিফাই করাটা তার হচ্ছে সেকেন্ড কাজ এলএলএম করার পরে। নেট কিংবা সেট যদি সে কোয়ালিফাই করে থাকে তবেই কিন্তু সে এলিজিবল হয়ে যাবে কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য। এটা ছাড়া আরও অনেক কিছু প্রয়োজন আছে। বেসিক যে রিকোয়ারমেন্ট যেটা, সেটা এলএলএম এর সাথে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট অথবা সেট, এই দুটোর মধ্যে কোনো একটা তাকে পাস করতে হবে। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট যদি কেউ পাস করে থাকে, অল ওভার ইন্ডিয়াতে যে কোনো ল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য সে এলিজিবল হয়ে যাবে। স্টেট এলিজিবিলিটি টেস্ট যদি সে পাস করে থাকে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত ল কলেজগুলো রয়েছে বা ইউনিভার্সিটিস, সেখানে সে কি করতে পারবে না, সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য সে এলিজিবল হয়ে যাবে। আর একটা এই সুবিধা রয়েছে, যদি কেউ নেট কিংবা সেট পাস করে থাকে, সেক্ষেত্রে যদি কোনো স্টুডেন্ট যদি পিএইচডি যদি করতে চায়, পিএইচডি যদি কোনো কোর্স করতে চায়, সেক্ষেত্রে যে স্টুডেন্টগুলো ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট বা স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট কোয়ালিফাই করে থাকে, তারা পিএইচডি কোর্সে অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু তারা সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এই পিএইচডি কোর্সের জন্য সে কিন্তু এলিজিবল হতে পারে। মানে যদি কোনো ইউনিভার্সিটি যদি পিএইচডি কোর্সের জন্য যদি কোনো অফার দিয়ে থাকে যে পিএইচডি কোর্স তারা করাবে,
সেক্ষেত্রে পিএইচডি কোর্সের জন্য রিক্রুটমেন্টটা বা সেই সুযোগ অ্যাডমিশনটা দুরকমভাবে হয়ে থাকে। একটা রেট পরীক্ষার মাধ্যমে হয়ে থাকে, রিসার্চ এলিজিবিলিটি টেস্ট এই পরীক্ষার মাধ্যমে হয়ে থাকে। সেক্ষেত্রে যারা পিএইচডিতে অ্যাডমিশন নিতে চাইছে প্রথমে তাদেরকে একটা এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়, যেটাকে রিসার্চ এলিজিবিলিটি টেস্ট বলা হয়। সেই পরীক্ষাতে যারা পাস করবে তাদেরকে ইন্টারভিউ দিতে হবে, তারপরে সে পিএইচডি কোর্সটা করতে পারবে। কিন্তু যারা নেট কিংবা সেট কোয়ালিফাই করে থাকে তাদেরকে এই রেট যে এক্সামটা রয়েছে সে রেট এক্সামটা তাদেরকে কিন্তু আর দিতে হবে না, তারা সরাসরি ইন্টারভিউ দেবে এবং ইন্টারভিউতে যদি তারা সাকসেস হয় তবে পিএইচডি কোর্সটা তারা করতে পারবে। এছাড়াও 2 বছরের এমফিল কোর্স আছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে রয়েছে, সব ইউনিভার্সিটিতে নেই। কেউ যদি লয়ের এমফিল কোর্স করতে চায় তাহলেও সে করতে পারে, কারণ পরবর্তীতে এই কোর্সগুলো করলে একটা মার্কস সে পেয়ে যাবে। একাডেমিক স্কোর যখন কাউন্ট করা হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে সেটা কিন্তু তার প্রয়োজন রয়েছে। তাহলে প্রাথমিক কাজ হচ্ছে এলএলএম করা 55% মার্কস নিয়ে, তারপর নেট কিংবা সেট সেটাকে কোয়ালিফাই করা, তারপর একটা স্টুডেন্টের কাজ হবে এমফিল অথবা পিএইচডি করা। এমফিলের পরেও কিন্তু তাকে পিএইচডিটা করতে হবে, এখন পিএইচডির উপর অনেক জোর দেওয়া হচ্ছে, তাই পিএইচডি তাকে করতে হবে। তারপরে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, বিভিন্ন রিসার্চ যে আর্টিকেল বা রিসার্চ পেপার পাবলিকেশনস করতে হবে। এই পেপার পাবলিকেশনসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই পেপার পাবলিকেশনসের কাজ করতে হবে এবং তারপরে টিচিং এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়। এই টিচিং এক্সপিরিয়েন্সগুলো কিন্তু বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ানোর যে টিচিং এক্সপিরিয়েন্স সেটা কিন্তু হয়ে থাকে। তাহলে একটা স্টুডেন্ট এলএলবি পাস করলো 5 বছর কিংবা 3 বছরের, 2 বছরের এলএলএম কোর্স করলো, নেট কিংবা সেট কোয়ালিফাই করলো। এই নেট কিংবা সেট যে পরীক্ষাটা হয়ে থাকে 100 জন স্টুডেন্টের মধ্যে 6% স্টুডেন্টে কিন্তু পাস করে, মানে প্রতি 100টা স্টুডেন্টে 6 জন স্টুডেন্ট কিন্তু এই নেট কিংবা সেট পরীক্ষা পাস করে থাকে। এবং নেটের ক্ষেত্রে কি হয়ে থাকে, একটা জেআরএফ বা জুনিয়র রিসার্চ ফেলোশিপ রয়েছে, সেটা 3% স্টুডেন্ট কি হয় না এই জেআরএফটা পাস করে থাকে। যারা জেআরএফ পাস করে থাকে তারা পরবর্তীতে যদি পিএইচডি করে একটা স্টাইপেন্ড তারা সেখান থেকে পেয়ে থাকে। এবং জেআরএফ যদি কেউ হয়ে থাকে সেক্ষেত্রে পিএইচডিতে চান্স পাওয়া কিন্তু তার কিন্তু খুবই ইজি হয়ে গিয়ে থাকে এবং পিএইচডি করার সময় সে একটা স্টাইপেন্ডও কিন্তু পেয়ে থাকে। তাই ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টে 6% হলে, মানে 100 জনের মধ্যে 6%, মানে 6 জন মাত্র সেই পরীক্ষাটা, মানে হাইয়েস্ট যে 6% থাকে তারা এই চান্সটা পেয়ে থাকে। এবং 3%-এর মধ্যে যদি থাকে তবে সে জেআরএফ করতে পারবে এবং সে একটা স্টাইপেন্ড নিয়ে পিএইচডি করতে পারবে। এবার যদি কোনো স্টুডেন্ট এলএলএম, নেট কিংবা সেট, পিএইচডি এইসব যদি হয়ে থাকে তো চাকরির ক্ষেত্রে অপরচুনিটিস দুটো ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ লয়ের জন্য রিক্রুটমেন্ট করে থাকে, আর একটা কলেজ সার্ভিস কমিশন বা সিএসসি এরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য রিক্রুটমেন্ট করে থাকে। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে? পাবলিক সার্ভিস কমিশন যে রিক্রুটমেন্টটা করে থাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ লয়ের জন্য সেই পোস্টটা হচ্ছে গ্রেজুয়েটেড পোস্ট, আর কলেজ সার্ভিস কমিশন যে রিক্রুটমেন্টটা করে থাকে সেটা নন গ্রেজুয়েটেড পোস্ট। কেন এইটা গ্রেজুয়েটেড এবং কেন এটা নন গ্রেজুয়েটেড? পাবলিক সার্ভিস কমিশন যে পরীক্ষাটা যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ লয়ের রিক্রুটমেন্টটা করে থাকে সেখানে একটি রিটেন বা স্ক্রিনিং টেস্ট নিয়ে থাকে, তারপর একটা ইন্টারভিউ নিয়ে থাকে, তারপরে কিন্তু সিলেকশনটা হয়ে থাকে। কিন্তু কলেজ সার্ভিস কমিশন যে রিক্রুটমেন্টটা করে থাকে সেখানে কোনো স্ক্রিনিং বা রিটেন টেস্ট হয়ে থাকে না, সেখানে শুধুমাত্র একটি ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু সেই সিলেকশনসটা কিন্তু হয়ে থাকে। তাহলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ল এই রিক্রুটমেন্টটা পাবলিক সার্ভিস কমিশন এবং কলেজ সার্ভিস কমিশন করে থাকে। পাবলিক সার্ভিস কমিশন যে কন্ডাক্ট করে থাকে রিক্রুটমেন্টটা সেখানে একটা রিটেন এক্সাম দিতে হয়, তারপর যারা এলিজেবল হয় রিটেন পরীক্ষাটা পাস করে তাদের সেখান থেকে একটা ইন্টারভিউ হয়, তারপরে তারা বিভিন্ন কলেজে যে ভ্যাকেন্সি অনুসারে তাদের সেখানে রিক্রুটমেন্টটা হয়ে থাকে। আর কলেজ সার্ভিস কমিশন শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে সেই রিক্রুটমেন্টটা করে থাকে। এই পাবলিক সার্ভিস কমিশন এবং কলেজ সার্ভিস কমিশন ব্যতীত কিছু প্রাইভেট ইউনিভার্সিটিস রয়েছে যারা অটোনোমাস বডি, তারা নিজে থেকেই কি করে থাকে না রিক্রুটমেন্ট তারা করে থাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ লয়ের জন্য। যে সমস্ত প্রাইভেট কলেজগুলো রয়েছে সেই প্রাইভেট কলেজগুলোতে যদি কেউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ল হতে চায় সেক্ষেত্রে কিন্তু মিনিমাম যদি তার এলএলএম ডিগ্রি থেকে থাকে তাহলেই কিন্তু প্রাইভেট কলেজগুলোতে সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ল হওয়ার জন্য কিন্তু এলিজেবল হয়ে যাবে। মানে 5 বছর কিংবা 3 বছরের লয়ের সাথে যদি কারোর এলএলএম থেকে থাকে তাহলে ইউজিসি রুলস অনুসারে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য এলিজেবল হয়ে যাবে প্রাইভেট কলেজের জন্য। কিন্তু এখন প্রাইভেট কলেজগুলোতেও কিন্তু নেট কিংবা সেট যারা কোয়ালিফাই করছে তাদেরকে
থেকেই কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে রিক্রুট করছে। তাই এলএলবি এবং এলএলএম এর সাথে নেট কিংবা সেট পাস করা থাকলেই কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য কিন্তু অনেকটা সুবিধা হয়ে যাবে। পরবর্তীতে এবার আমরা দেখে নিই, যদি কেউ গভর্নমেন্ট কোনো কলেজের মধ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ল এর যদি পোস্টে যদি কেউ চাকরি করতে চায়, সেক্ষেত্রে যে একটা একাডেমিক স্কোর সেখানে এভালুয়েট করা হয়, কোন কোন এরিয়া থেকে সেই একাডেমিক স্কোরটাকে কাউন্টিং করা হয়, এইটা একটা স্টুডেন্টের ভীষণ জানা জরুরি। তাহলে সে নিজের থেকেই সে জানতে পারবে যে সে কতটা একাডেমিক মার্কস পেতে পারছে ইন্টারভিউয়ের মার্কসটা বাদ দিয়ে। একটা লয়ার স্টুডেন্ট যে কিনা গ্র্যাজুয়েশন করেছে, গ্র্যাজুয়েশনে যদি কিনা সে 80%-এর ওপরে 80% বা 80%-এর ওপরে যদি মার্কস পেয়ে থাকে, তাহলে সে 21 মার্কস পাবে। যদি সেই স্টুডেন্টটা 60% থেকে 80%-এর মধ্যে যদি মার্কস পেয়ে থাকে, তাহলে সে 19 মার্কস পাবে। যদি কোনো স্টুডেন্ট 55% থেকে 60 পর্যন্ত যদি সে মার্কস পেয়ে থাকে, সেক্ষেত্রে বলছে কি মানে 60%-এর নিচে থেকে 55 পর্যন্ত যদি সে মার্কস পেয়ে থাকে, তাহলে সে 16 মার্কস পাবে। তাহলে এলএলবি বা বিএলএলবি যে গ্র্যাজুয়েশন যে কোর্সটা আছে, সেই কোর্সে একটা স্টুডেন্ট কত মার্কস পাচ্ছে তার উপর ডিপেন্ড করে সে একাডেমিক স্কোরটা পাবে। তাহলে 80% বা তার থেকে বেশি যদি কেউ গ্র্যাজুয়েশনে পেয়ে থাকে বা বিএলএলবি এলএলবি কোর্সে পেয়ে থাকে, তাহলে সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লয়ের ক্ষেত্রে যে একাডেমিক স্কোর রয়েছে সেখানে 21 মার্কস পেয়ে যাবে। এইরকমভাবে 60% থেকে নিয়ে 80%-এর মধ্যে যারা মার্কস পাচ্ছে তারা 19 মার্কস পেয়ে থাকবে। একই রকমভাবে 55% থেকে 60%-এর মধ্যে যারা বিএলএলবি বা এলএলবি গ্র্যাজুয়েশনে যে মার্কস পাচ্ছে তারা 16 মার্কস পেয়ে থাকবে। এইরকমভাবে ইভ্যালুয়েটটা করা হয়ে থাকে। পোস্ট গ্র্যাজুয়েশন যে কোর্সটা হয়ে থাকে মানে এলএলএম করার ক্ষেত্রে যে যদি কেউ 80% বা তার বেশি মার্কস পেয়ে থাকে, তাহলে সে 33 মার্কস পাবে। যদি 60% থেকে নিয়ে 80% পর্যন্ত যদি মার্কস থাকে তাহলে সে 30 মার্কস পাবে। একই রকমভাবে 55 থেকে 60-র মধ্যে যদি মার্কস থাকে, তাহলে সে 25 মার্কস পাবে একাডেমিক স্কোর যেখানে ইভ্যালুয়েট করা হবে সেখানে। যদি কোনো স্টুডেন্টের এমফিল করা থাকে, এমফিলে যদি 60% বা তার থেকে বেশি মার্কস পেয়ে থাকে, তাহলে একাডেমিক স্কোরে সে 7 মার্কস পাবে। 55 থেকে নিয়ে 60% যদি কেউ মার্কস পেয়ে থাকে, তাহলে সে একাডেমিক মার্কস হিসেবে 5 মার্কস পাবে। এবার যদি কোনো স্টুডেন্টের পিএইচডি যদি কমপ্লিট হওয়া থাকে, তাহলে একাডেমিক্স মার্কস হিসেবে সে 20 মার্কস পাবে। আমি এটা কিন্তু কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে রিক্রুটমেন্টের জন্য যে ইউজিসি যে একাডেমিক স্কোর আছে সেটাকে আমি এখানে বলার চেষ্টা করছি। যদি কোনো স্টুডেন্ট যদি নেট কোয়ালিফাই করে থাকে উইথ জেআরএফ, সেক্ষেত্রে তার 10 মার্কস পাবে। যদি কোনো স্টুডেন্ট উইদাউট জেআরএফ থেকে থাকে, শুধু নেট অথবা তার ইকুইভ্যালেন্ট দ্যাট মিনস সেট যদি হয়ে থাকে, তাহলে শুধুমাত্র সে 8 মার্কস পাবে। তাহলে নেট উইথ জেআরএফ হলে কিন্তু 10 মার্কস, শুধুমাত্র নেট অথবা তার ইকুইভ্যালেন্ট বা সেট যদি কোয়ালিফাই করে থাকে, তাহলে সে 8 মার্কস পেয়ে থাকবে। এইরকম ভাবে আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করব যে যদি কোনো স্টুডেন্ট কোনো রিসার্চ পাবলিকেশনস করে থাকে, সেই রিসার্চ পাবলিকেশনের জন্য ম্যাক্সিমাম সে 6 মার্কস পেতে পারে। ম্যাক্সিমাম সে 6 মার্কস পেতে পারে কোনো আর্টিকেল বা কোনো পেপার যদি পাবলিশ করে থাকে ইউজিসি পিয়ার বা কেয়ার লিস্টে, সেক্ষেত্রে তাহলে 2 মার্কস করে পাবে ফর ইচ রিসার্চ পাবলিকেশন, যেটা পাবলিশ করে থাকে পিয়ার রিভিউড অথবা ইউজিসি লিস্টেড যে জার্নাল, সেই লিস্টেড জার্নালের মধ্যে। তাহলে ম্যাক্সিমাম সে 6টা মার্কস পেতে পারে। সেখানে প্রতিটা রিসার্চ পাবলিকেশনের জন্য সে 2টো করে মার্কস পাবে। তার মানে 3টে ম্যাক্সিমাম পাবলিকেশনস কাউন্টিং করে সে 6 মার্কস পেতে পারে। যদি তার থেকেও বেশি পাবলিকেশনস করে থাকে, সে 6 মার্কসের বেশি কিন্তু সে পাবে না। যদি কোনো স্টুডেন্ট বা ক্যান্ডিডেটের যদি টিচিং বা পোস্ট ডক্টরাল কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, সেক্ষেত্রে সে ম্যাক্সিমাম 10 মার্কস পেতে পারে এবং সেই মার্কসটা কাউন্টিং হবে 2 মার্কস ফর 1 ইয়ার ইচ, মানে 1 বছরের এক্সপিরিয়েন্সের জন্য তাকে 2 মার্কস দেওয়া হবে। এরকমভাবে ম্যাক্সিমাম সে 10 মার্কস পেতে পারে রিসার্চ বা পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্স বা টিচিং এক্সপিরিয়েন্সের জন্য। তাহলে আমি দেখানোর চেষ্টা করলাম এখানে যদি কোনো স্টুডেন্ট এলএলবি পাস করার পরে যদি একাডেমিক্সে যদি তার কেরিয়ার এস্টাবলিশ করতে হয়, তাহলে কোন কোন বিষয়গুলো তার নজর রাখা দরকার বা কীভাবে তার এগিয়ে যাওয়া দরকার। কারণ একটা কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে এই যে রিকোয়ারমেন্টসগুলো রয়েছে, যে গভর্নমেন্ট যে সমস্ত কলেজগুলোতে যে চাকরির পরীক্ষাগুলো হয়ে থাকে ইউজিসি মানে আমাদের পাবলিক সার্ভিস কমিশন বা কলেজ সার্ভিস কমিশন থেকে কীভাবে সেই একাডেমিক স্কোরটা ইভ্যালুয়েট করা হয়, এই ব্যাপারে যদি তার সম্যক ধারণা থেকে থাকে, তাহলে গ্র্যাজুয়েশন করার পরে যখন সে এলএলএম করবে, সেক্ষেত্রে কিন্তু একাডেমিক স্কোরটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে ভালো করে পড়াশোনা করতে হবে, ভালো মার্কস ক্যারি করতে হবে, তবে তার কি হবে
নেট পরীক্ষার ক্ষেত্রেও সুবিধা হবে, একই সঙ্গে তার একাডেমিক স্কোরটা বাড়ানোর ক্ষেত্রেও তার সুবিধা হবে। এছাড়াও যে পেপার পাবলিকেশনস বা টিচিং এক্সপিরিয়েন্সের যে নাম্বার রয়েছে সেটাও কিন্তু তার জানতে হবে এবং এইভাবেই কিন্তু তার কেরিয়ারটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে আজকে আমি এটাকে দেখানোর চেষ্টা করলাম একাডেমিক্সের ব্যাপারটা। এবার আমি সরাসরি চলে যাব, যেটা আমি আগেই বলেছিলাম যে একাডেমিক্সের সাথে সাথে আজকে আমি দেখানোর চেষ্টা করব কম্পিটিটিভ কি এক্সাম রয়েছে, যে কম্পিটিটিভ এক্সামগুলো একটা লয়ার স্টুডেন্ট দিতে পারে আফটার এলএলবি, মানে এলএলবি পাস করার পরে চাকরির পরীক্ষার ক্ষেত্রে কি অপরচুনিটিস রয়েছে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটাকে আমি বিভিন্ন এরিয়াতে ভাগ করে নিয়েছি। সবার প্রথমে যেটাকে আমি ডিসকাস করব সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর। চাকরি মানে এলএলবি কমপ্লিট করার পরে যদি কোনো স্টুডেন্ট যদি ব্যাংকিং সেক্টরে বা ব্যাংকে চাকরি করতে চায়, সেক্ষেত্রে তার কি চাকরির সুযোগ রয়েছে আমরা সেটাকে ডিসকাস করব। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই প্রত্যেক বছর এই রিক্রুটমেন্টটা করে থাকে। এই রিক্রুটমেন্ট যেটা করে থাকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যে পোস্টের জন্য গ্রেড বি ল অফিসারের এই পোস্টের জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রত্যেক বছর রিক্রুটমেন্ট করে থাকে। এবং এই চাকরির পরীক্ষাটার জন্য যে এজ রেস্ট্রিকশনটা থাকে 21 থেকে 30 বছরের মধ্যে একটা ক্যান্ডিডেটের বয়স হতে হবে। মানে যে লয়ের স্টুডেন্টটা এলএলবি পাস করার পরে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রেড বি ল অফিসার পোস্টের জন্য চাকরি করতে চায়, তার এজ হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। এখানে যে পরীক্ষাটা হয়ে থাকে সেই এক্সাম যে প্যাটার্নটা রয়েছে, এক্সাম প্যাটার্নটা 3টে স্টেপে এখানে হয়ে থাকে। একটা পেপার 1 থেকে থাকে, একটা পেপার 2 থেকে থাকে, একটা ইন্টারভিউ হয়ে থাকে। পেপার 1 এর মধ্যে যেটা থাকে জেনারেল নলেজ অফ লয়ের ওপরে একটা জেনারেল নলেজের কোশ্চেন্স থেকে থাকে, সেটা 150 মার্কসের থাকে। এটা আবার দুটো ভাগে ভাগ করা থাকে, একটা অবজেক্টিভ টাইপের থেকে থাকে, একটা অবজেক্টিভ টাইপসের কোশ্চেন্স থেকে থাকে এমসিকিউ, যেটা 30 মার্কসের থাকে, একটা ডেসক্রিপটিভ টাইপের থেকে থাকে, সেটা 120 মার্কসের। তাহলে পেপার 1 এর জন্য যে পরীক্ষাটা হয়ে থাকে জেনারেল নলেজ অফ লয়ের টোটাল 150 নাম্বারের মধ্যে, যেটা অবজেক্টিভ টাইপ সেটা 30 মার্কসের, যেটা ডেসক্রিপটিভ টাইপ সেটা 120 মার্কসের থাকে। পেপার 2 যেটা আছে সেটা হচ্ছে ইংলিশ ডেসক্রিপটিভ টাইপের 100 মার্কসের পরীক্ষা হয়ে থাকে। এছাড়া 40 নাম্বারের একটা ইন্টারভিউ হয়ে থাকে। তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গ্রেড বি ল অফিসারের জন্য যে রিক্রুটমেন্টটা করে থাকে, সেই রিক্রুটমেন্টটা আমরা দেখতে পেলাম যে পরীক্ষার যে এক্সাম প্যাটার্ন সেটা কি রয়েছে। এবার এখানে একটা সিলেবাসের কথাও কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। পেপার 1 এ জেনারেল নলেজ অফ লয়ের জন্য যে সিলেবাস রয়েছে, সিলেবাসটা এখানে বিস্তারিতভাবে রয়েছে, পুরোটা আমি এখানে ডিসকাস করব না। পুরোটা ডিসকাস করতে গেলে ভিডিওটা অনেকটা ডিউরেশনের হয়ে যাবে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সিলেবাসটা কি রয়েছে। এই সিলেবাসটা তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারো, বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে ওয়েবসাইট আমি নিচে দিয়ে দেবো, সেই ওয়েবসাইট থেকেও তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। তো আমি জিস্ট করে বলে দিচ্ছি, কনস্টিটিউশনাল ল, অ্যাডমিনিস্ট্রেটিভ ল, প্রিন্সিপাল অফ স্ট্যাটিউটরি ইন্টারপ্রিটেশনস, ল অফ এভিডেন্স যেটা বা ভারতীয় যে আমাদের বিএসএ যেটা রয়েছে, নতুন যে আইনটা সেটা এখানে থাকতে পারে, কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 থাকতে পারে, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট থাকবে, নিগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট থাকবে, রেজিস্ট্রেশন অ্যাক্ট থাকবে, কোড অফ সিভিল প্রসিডিওর থাকবে, আর লিগাল ড্রাফটিং অ্যাক্ট থাকবে। তাহলে এইটা হচ্ছে আমাদের সিলেবাস পেপার 1 এর জন্য। একই রকমভাবে পেপার 2 তে যে ইংলিশ থাকবে, সেখানে এসে রাইটিং থাকবে, প্রেসিস রাইটিং থাকবে, কম্প্রিহেনশন থাকবে, বিজনেস অথবা অফিস করেসপন্ডেন্স থাকবে। আর ওয়েবসাইট যেটা আছে www.rbi.org.in, এই ওয়েবসাইট থেকে তোমরা ডিটেলস পরীক্ষার প্যাটার্ন এবং তার যে সিলেবাস তোমরা সেটা পেয়ে যাবে। আমি তাও আবার দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে সিলেবাস। তোমরা স্ক্রিন থেকে তোমরা দেখে নিতে পারো, বা এটাকে স্ক্রিনশট নিয়ে তোমরা সেখান থেকে সিলেবাসটা পেতে পারো। এটা হচ্ছে পেপার 2 এর সিলেবাস। তাহলে আমরা দেখতে পেলাম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে এক্সামটা নিয়ে থাকে গ্রেড বি ল অফিসার, তার ডিটেলসটা আমরা এখানে জানানোর চেষ্টা করলাম। এরপরে একটা রিক্রুটমেন্ট হয়ে থাকে নাবার্ড থেকে, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্ড। এরা যে পোস্টের জন্য রিক্রুটমেন্ট করে থাকে লয়ের পোস্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ লিগাল, এই পোস্টের জন্য রিক্রুটমেন্ট করে থাকে। এই পরীক্ষাটা 3টে স্টেজে হয়ে থাকে। এই পরীক্ষাটা 3টে স্টেজে হয়ে থাকে, ফেজ 1, ফেজ 2 আর এখানে ফেজ 3। এই 3টে স্টেজে এখানে পরীক্ষা হয়ে থাকে। 200 মার্কসের একটা প্রিলিমিনারি এক্সাম হয়ে থাকে ফেজ 1 এ। ফেজ 2 তে একটা মেন এক্সাম হয়ে থাকে 200 মার্কসের, তার মধ্যে পেপার 1 এ থাকে 100 নাম্বার, পেপার 2 তে থাকে 100 নাম্বার, আর একটা ইন্টারভিউ হয়ে থাকে। তাহলে নাবার্ড থেকে যে পোস্টটা রিক্রুটমেন্ট হয়ে থাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ লিগাল পোস্টের, এখানে 3টে টোটাল প্যাটার্ন বা 3টে ফেজে বা 3টে স্টেজে পরীক্ষাটা হয়ে থাকে। একটা প্রিলিমিনারি থাকে 200 মার্কসের, একটা 200 মার্কসের রিটেন এক্সাম থেকে থাকে, তার মধ্যে পেপার 1 এ থাকে 100 নাম্বার, পেপার 2 তে থাকে 100 নাম্বার, আর একটা ইন্টারভিউ থেকে থাকে। তাহলে ফেজ 1 যেটা আছে, সেই ফেজ 1 এর সিলেবাসটা কি রয়েছে? প্রিলিমিনারি এক্সামের একটা কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড রয়েছে, রিজনিং অ্যাবিলিটি রয়েছে, কম্পিউটার নলেজ রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে, ডিসিশন মেকিং রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট রয়েছে, এবার ইকোনমিক
অ্যান্ড সোশ্যাল ইস্যুস, এইগুলোর উপরে মার্কসও কিন্তু পাশে বলে দেওয়া আছে যে কোয়ান্টিটেটিভ অ্যাক্টিভিটির জন্য 20 নম্বর রয়েছে, এখানে দেখো রিজনিংয়ের জন্য 20 নম্বর রয়েছে, কম্পিউটার নলেজের জন্য 20 নম্বর রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে 30 নম্বর রয়েছে, ডিসিশন মেকিংয়ের জন্য 10 নম্বর রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 20 নম্বর রয়েছে, এগ্রিকালচার না রুরাল ডেভেলপমেন্টের উপরে 40 মার্কস রয়েছে, ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল ইস্যুজের উপরে এখানে 40 মার্কস রয়েছে। তাহলে এইরকমভাবে যে 200 নম্বর কোথা থেকে আসবে প্রিলিমিনারি এক্সামে, সেটাও কিন্তু সিলেবাসটা কিন্তু আমি এখানে ফেজ 1-এর যে সিলেবাস সেটা দেখানোর চেষ্টা করলাম। একই রকমভাবে ফেজ 2-তে যে সিলেবাসটা রয়েছে, পেপার 1-এ জেনারেল ইংলিশ রয়েছে, এসে, প্রেসিস রাইটিং, কম্প্রিহেনশন অ্যান্ড বিজনেস অ্যান্ড অফিস করেসপন্ডেন্সের উপরে রয়েছে। আর লিগাল টপিকের উপরে যে সিলেবাসটা রয়েছে পেপার 2-তে, এখানে বিভিন্ন অ্যাক্টের কথা উল্লেখ করে দেওয়া আছে। এই অ্যাক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিন থেকে, তোমাদেরকে দেখে নিতে হবে, কারণ প্রত্যেকটা ডিটেলসে যদি ডিসকাস করতে চাই তাহলে অনেকটা সময় লেগে যাবে। সেই কারণে আমি শুধুমাত্র স্ক্রিনে বড় করে দেখানোর চেষ্টা করছি। যাদের প্রয়োজন আছে তোমরা এখান থেকে স্ক্রিনশট নিতে পারো বা নামাডার ওয়েবসাইট থেকে তোমরা সেটাকে দেখে নিতে পারো। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রয়েছে, কন্ট্রাক্ট রয়েছে, পার্টনারশিপ রয়েছে, কোম্পানিজ অ্যাক্ট রয়েছে, কোড অফ সিভিল প্রসিডিওর রয়েছে, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট আছে, সেলস অফ গুডস আছে, ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট আছে, ট্রেড ইউনিয়ন অ্যাক্ট আছে, আরবিট্রেশন অ্যান্ড কনসিলিয়েশন অ্যাক্ট আছে, নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট আছে, ইন্ডিয়ান ইজমেন্ট অ্যাক্ট রয়েছে, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট রয়েছে, ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট রয়েছে, হিন্দু সাকসেশন অ্যাক্ট রয়েছে, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট রয়েছে, আরটিআই অ্যাক্ট রয়েছে, সার্ফেসি অ্যাক্ট রয়েছে। তাহলে এই সমস্ত অ্যাক্টগুলো থেকে পেপার 2 এর লিগাল টপিকের জন্য কোশ্চেন্স এসে থাকবে। এছাড়াও নাবার্ড থেকে বিভিন্ন ল অফিসার কন্ট্রাকচুয়াল পোস্টের রিক্রুটমেন্ট হয়ে থাকে। নাবার্ডের জন্য যে ওয়েবসাইটটা স্টুডেন্টরা ফলো করবে www.nabard.org, এই ওয়েবসাইট থেকে তোমরা কোশ্চেন প্যাটার্ন বা তোমাদের যে পরীক্ষার যে সিলেবাস ডিটেলসটা তোমরা সেখান থেকে পেয়ে যাবে। নেক্সট যে রিক্রুটমেন্টটা হয়ে থাকে ব্যাংকিং সেক্টরে, দ্যাট ইজ সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবি, এরা গ্রেড এ ল অফিসার পোস্টের জন্য রিক্রুটমেন্ট করে থাকে। এজ লিমিট থাকে 30 ইয়ার্স, 30 বছর পর্যন্ত এজে এই রিক্রুটমেন্টটা হয়ে থাকে। এখানে যে এক্সাম প্যাটার্নটা রয়েছে, এখানে টোটাল ফেজ 1 আর ফেজ 2 এর সাথে ইন্টারভিউ এখানে হয়ে থাকে। ফেজ 1 এ যে পেপার 1 আছে সেখানে জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, রিজনিং এখানে 100 মার্কসের জন্য থেকে থাকে। আর এই পরীক্ষার কাট অফ মার্কস থাকে 30%, মানে 100-র মধ্যে যে 30% পাবে বা 30 পাবে সে কিন্তু পরের ফেজের জন্য এলিজেবল হয়ে যাবে। পেপার 2-তে যে পরীক্ষাটা হয়ে থাকে লিগাল স্ট্রিমের উপরে স্পেশালাইজ সাবজেক্ট যেগুলো আছে লয়ার, সেগুলোর উপরে থাকে 100 মার্কসের কোশ্চেন্স, 40% সেটা কাট অফ থেকে থাকে। ফেজ 2-তে যেটা থেকে থাকে পেপার 1-এ ইংলিশ ডেসক্রিপটিভ টাইপের 100 মার্কসের থাকে, এখানে 30% কাট অফ থেকে থাকে। পেপার 2-তে যেটা আছে লিগাল স্ট্রিম, এখানে 70টা এমসিকিউ কোশ্চেন থাকে স্পেশালাইজ সাবজেক্টের উপরে, 60 মিনিটসের পরীক্ষা হয়ে থাকে, আর 3টে ডেসক্রিপটিভ কোশ্চেন্স থেকে থাকে যেটা 100 মার্কসের থাকে। 40% কিন্তু এখানে পেতে হবে মিনিমাম কাট অফ মার্কস। এবং যে ডিটেল সিলেবাসটা রয়েছে লিগাল টপিকের উপরে এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার কোড পোর্শনস থেকে প্রশ্ন থাকবে 20 মার্কসের, সেই পোর্শনসগুলো এখানে উল্লেখ করে দেওয়া আছে। তোমরা স্ক্রিন থেকে দেখতে পাচ্ছ, এই স্ক্রিন থেকে তোমরা নোট করতে পারো বা স্ক্রিনশট নিয়ে তোমরা সেখান থেকে স্টাডি করতে পারো। তারপর কন্ট্রাক্ট অ্যাক্টের জন্য কোন কোন এরিয়া থাকবে সেটা উল্লেখ করে দেওয়া আছে, এখান থেকে 25 নম্বরের আসবে। কোড অফ সিভিল প্রসিডিওর, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, আরবিট্রেশন অ্যান্ড কনসিলিয়েশন অ্যাক্ট, লিমিটেশন অ্যাক্ট এখান থেকে 25 মার্কসের থাকবে। অ্যাডমিনিস্ট্রেটিভ ল, জুরিসপ্রুডেন্স, ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউট, ইম্পর্টেন্ট ল্যাটিন টার্মস অ্যান্ড ম্যাগজিমস এখান থেকে 20 মার্কসের থাকবে। ল অফ টর্টস অ্যান্ড কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019 এখান থেকে 10 নম্বরে থাকবে। একই রকমভাবে ফেজ 2-তে যে লিগাল টপিকগুলো থাকবে তার যে সিলেবাস রয়েছে এখানে ডিটেলস দেওয়া রয়েছে। ক্রিমিনাল ল থেকে থাকবে, এবং ক্রিমিনাল লতে কিন্তু বলে রাখি এখানে যে ভারতীয় যে ন্যায় সংহিতা, ইন্ডিয়ান পিনাল কোডের পরিবর্তে যে ন্যায় সংহিতা এসেছে, সে নতুন যে ক্রিমিনাল 3টে ল এসেছে সেই 3টে ক্রিমিনাল ল থাকবে। এর সাথে সাথে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট যেটা ছিল সেটাও কিন্তু এখানে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম যেটা আছে সেটা কিন্তু এখানে থাকবে, এবং 30 নম্বর এখান থেকে থাকবে। কর্পোরেট ল থাকবে, সিকিউরিটিস ল থাকবে। এরকমভাবে পুরো ডিটেলস যে সিলেবাসটা আমি আরেকবার দেখানোর চেষ্টা করছি। এইটা কিন্তু ফেজ 2-তে যে পরীক্ষাটা হবে লিগাল টপিক এইগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আর এটার জন্য স্টুডেন্টরা যে ওয়েবসাইটটা ফলো করবে www.sebi.gov.in, এই ওয়েবসাইট থেকে গিয়ে পরীক্ষার ব্যাপারে ডিটেলসটা তারা পেয়ে যাবে। কখন পরীক্ষাটা হচ্ছে সেই ওয়েবসাইটটা ফলো করলে তারা সেখান থেকে এই রিক্রুটমেন্টের ব্যাপারে তারা নোটিফিকেশনটা পেয়ে যাবে, এবং তাদের পরীক্ষা যেটা হবে তার সিলেবাসটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। এইগুলো ছাড়াও বিভিন্ন যে সমস্ত ব্যাংক রয়েছে সেই ব্যাংকে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন বা IBPS যে পরীক্ষা হয়ে থাকে, সেই IBPS পরীক্ষার
মাধ্যমে বিভিন্ন ব্যাংকে রিক্রুটমেন্ট হয়ে থাকে। সেখানে স্পেশালিস্ট অফিসার যেটা ল এই পোস্টের জন্য রিক্রুটমেন্ট হয়ে থাকে। এখানেও 3টে স্টেজের মধ্যে পরীক্ষা হয়ে থাকে, মানে IBPS যে পরীক্ষাটা হয় সেখানেও 3টে স্টেজের মধ্যে হয়ে থাকে। একটা প্রিলিমিনারি এক্সাম হয়ে থাকে 125 নম্বরের, 2 ঘন্টার পরীক্ষা হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে 25 নম্বর থাকে, রিজনিং এর উপরে 50 নম্বর থাকে, জেনারেল অ্যাওয়ারনেস উইথ স্পেশাল রেফারেন্স টু ব্যাংকিং ইন্ডাস্ট্রি এখান থেকে 50 নম্বরের থেকে থাকে। তাহলে যদি কি IBPS পরীক্ষার মাধ্যমে যদি কেউ ব্যাংকে কোনো ব্যাংকে যদি স্পেশালিস্ট অফিসার ল পোস্টের জন্য চাকরি করতে চায়, তাহলে ফেজ 1 এর জন্য তাকে 125 নম্বরের পরীক্ষা দিতে হবে। এবার ফেজ 2 তে যেটা রয়েছে মেন এক্সাম, সেখানে প্রফেশনাল স্কিল বা ল টপিকের উপরে পরীক্ষা দিতে হয়। এখানে 60 মার্কস থাকে, 45 মিনিটসের মধ্যে তাকে সেই পরীক্ষাটা দিতে হবে। এরপরে একটা ফেজ 3 তে ইন্টারভিউ থাকে, যেটা 100 নম্বরের থেকে থাকে। আর ল টপিক যেটা আছে, যে ল প্রফেশনাল স্কিল ল টপিক, এর সিলেবাসটা কি রয়েছে, এই সিলেবাসটা এখানে আমি ডিটেলসে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম, তোমরা স্ক্রিন থেকে সেটাকে দেখে নিতে পারো। আর এটার জন্য যে ওয়েবসাইট রয়েছে সেটা www.ibps.in, এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু এই পরীক্ষার যে সিলেবাস এবং পরীক্ষার যে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। কিন্তু বেসিক যেটুকু গাইডলাইন বা যেটুকু প্রয়োজন সেটা কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। এছাড়াও পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক যেটা আছে, এরা সিনিয়র ম্যানেজার ল পোস্টের জন্য রিক্রুটমেন্ট করে থাকে, যেখানে এজ লিমিট 35 ইয়ার্স, 35 বছর পর্যন্ত যারা বয়স আছে তারা এই পরীক্ষাটা দিতে পারে। এখানে কোয়ালিফিকেশনস লেগে থাকে, একটা ল ডিগ্রি লাগে, একটা পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগে, মানে অফ অ্যাটলিস্ট 6 ইয়ার, 6 বছর প্র্যাকটিসিং অ্যাডভোকেট হিসেবে ইন্ডিপেন্ডেন্টলি যদি কোনো ল ফার্মে যদি সে বা কোনো একটা ডিস্ট্রিক্ট বা কোনো হাইকোর্টে যদি প্র্যাকটিস করে থাকে, সেক্ষেত্রে সে সিনিয়র ল ম্যানেজার লয়ের পোস্টের জন্য পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে সে কী করতে পারে, অ্যাপ্লাই করতে পারে, এবং বয়স কিন্তু 35 বছরের মধ্যে হতে পারে। এইগুলো ছাড়াও বিভিন্ন ব্যাংক যারা আছে, ব্যাংকিং অর্গানাইজেশন যারা রয়েছে, সেখানে অনেকে প্যানেল অ্যাডভোকেট হিসেবেও কিন্তু কাজ করতে পারে। তাহলে আমি দেখানোর চেষ্টা করলাম যে লয়ের কি কি অপরচুনিটিস রয়েছে শুধুমাত্র ব্যাংকিং সেক্টরে। ব্যাংকিং সেক্টরেই কিন্তু এত রকম চাকরি বা প্যানেল অ্যাডভোকেট হওয়ার কিন্তু সুযোগ রয়েছে। অনেক ল স্টুডেন্টই কিন্তু এই ব্যাপারে কিন্তু যথেষ্ট ওয়াকিবহাল নয়। এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম, যদি কেউ ব্যাংকিং সেক্টরে নিজের কেরিয়ারকে এস্টাবলিশ করতে চাও কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে, কি কি কম্পিটিটিভ পরীক্ষা এখানে হয়ে থাকে তার ডিটেলস আমি একটা এখানে দেওয়ার চেষ্টা করলাম। যদি কোনো প্রত্যেকটা যে সিলেবাস আমি পুঙ্খানুপুঙ্খভাবে এখানে বর্ণনা করতে পারলাম না সময় কম থাকার কারণে, কারণ এখনো বিভিন্ন এরিয়াতে কিন্তু কি কি চাকরির ক্ষেত্রে অপরচুনিটিস রয়েছে বা কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সেটা আমাকে ডিসকাস করতে হবে। তাহলে এখান থেকে ওয়েবসাইট সহ যে ডিটেলস ডিসকাশনস আমি এখানে করলাম, আশা করি তোমাদের এটা হেল্পফুল হবে। তাহলে ব্যাংকিং সেক্টরের ব্যাপারে কিন্তু আমাদের ডিসকাশনস হয়ে গেল। এবার যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা PSC যে 3টে পরীক্ষা কন্ডাক্ট করে থাকে, এই 3টে পরীক্ষার ব্যাপারে স্টুডেন্টরা সব থেকে বেশি ওয়াকিবহাল থাকে এবং তারা ইন্টারেস্টেড থেকে থাকে। যদি কোনো স্টুডেন্টকে জিজ্ঞাসা করা হয় ল পাস করার পর তুমি কি করবে, কেউ বলে আমি অ্যাডভোকেট হব, কেউ বলে আমি জাজ হব। তো জাজ হওয়ার যে ব্যাপারটা সেটা পাবলিক সার্ভিস কমিশন এটা কন্ডাক্ট করে থাকে। ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস যে এক্সামিনেশনস হয়, সিভিল জাজ জুনিয়র ডিভিশন যে জাজ, সেইটার জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা কন্ডাক্ট করে থাকে। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন টোটাল 3টে পরীক্ষা কন্ডাক্ট করে থাকে। তার মধ্যে একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন, যেটাকে WBJS বলা হয় সিভিল জাজ জুনিয়র ডিভিশনের জন্য। ওয়েস্ট বেঙ্গল লিগাল সার্ভিস এক্সামিনেশন, যেটাকে WBLS বলা হয় বা ল অফিসার রিক্রুটমেন্টের জন্য। আর একটা ওয়েস্ট বেঙ্গল অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর রিক্রুটমেন্ট এক্সামিনেশন, যেটাকে APP বলা হয়। এই 3টে পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কন্ডাক্ট করে থাকে। এই WBJS বা জুডিশিয়াল সার্ভিস যে পরীক্ষা, এটার ব্যাপারে বলে রাখি এজ 23 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স থেকে জেনারেল ক্যান্ডিডেট তারা এই পরীক্ষাটা দিতে পারে। SC ST যারা আছে তাদের 5 বছর রিল্যাক্সেশন দেওয়া হয় বয়সের ক্ষেত্রে, মানে 35 + 5 40 বছর পর্যন্ত তারা ফর্ম ফিল আপ করতে পারে। যারা OBC যারা ক্যাটাগরিতে রয়েছে তারা 3 বছরের রিল্যাক্সেশন পেয়ে থাকে, মানে একটা OBC ক্যান্ডিডেট ম্যাক্সিমাম 38 এইজ যদি থাকবে তারা সে ফর্ম ফিল আপটা করতে পারবে। আর যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ থেকে তারা 45 এজ পর্যন্ত তারা পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে। আর চান্স লিমিট ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস যে পরীক্ষাটা, একটা জেনারেল ক্যান্ডিডেট ম্যাক্সিমাম 3 বার সে পরীক্ষাটা দিতে পারে। SC ST এবং OBC যারা ক্যান্ডিডেট রয়েছে, সেই OBC ক্যান্ডিডেট যারা আছে তারা কি করতে পারবে না, এটাকে 5 বার পরীক্ষাটা দিতে পারবে। তাহলে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা একটা জেনারেল ক্যান্ডিডেট 3 বারের বেশি দিতে পারে না, SC ST এবং OBC তারা 5 বারের বেশি দিতে পারে না। এই পরীক্ষাটা 3টে স্টেজে হয়ে থাকে। প্রথম স্টেজে প্রিলিমিনারি পরীক্ষা হয়ে থাকে 200 নম্বরের, সেকেন্ড স্টেজে হয়ে থাকে রিটেন এক্সাম
এক্সাম 1100 নম্বরের, আর একটা পার্সোনালিটি টেস্ট হয়ে থাকে 100 নম্বরের। এই ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার যে সিলেকশন প্রসিডিওরটা কি রয়েছে, কিভাবে পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষাটা সিলেক্ট করে থাকে, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এর ব্যাপারে একটা আমি আলাদা ভিডিও বানাবো। সেখানে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষাতে পাবলিক সার্ভিস কমিশন কিভাবে এই এন্টায়ার সিলেকশনটা করে থাকে, এটা প্রত্যেকটা স্টুডেন্টের জানা দরকার যারা এই জুডিশিয়াল সার্ভিস পরীক্ষাটা দিতে চাইছে। কারণ সিলেকশন প্রসিডিওরটা না জেনে যদি কেউ পরীক্ষা দিতে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যার মধ্যে পড়তে হতে পারে। এর জন্য আলাদা ভিডিও করব, সেই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে কীভাবে পাবলিক সার্ভিস কমিশন এই সিলেকশনটা করে থাকে। এই পরীক্ষার জন্য যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটাও কিন্তু আমি এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে কোন টপিক থেকে কত মার্কসের পরীক্ষায় প্রশ্ন থাকে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকেও তোমরা এটা পেয়ে যাবে। ডিটেলসে কিন্তু এটাকে বলার আমি চেষ্টা করলাম না। তাহলে এখানে কি কি আছে তোমরা দেখতে পাচ্ছ প্রিলিমিনারি এক্সামের জন্য। এছাড়া আমরা দেখতে পাবো যে রিটেন এক্সামের জন্য যে কম্পালসারি যে পেপার আছে, টোটাল দুটো পার্টে ভাগ করা আছে রিটেন এক্সাম। একটা কম্পালসারি পেপার আছে, একটা অপশনাল পেপার আছে। কিছু কম্পালসারি পেপার আছে, কিছু অপশনাল পেপার আছে। কম্পালসারি পেপার টোটাল 8টা রয়েছে। সেই 8টা কম্পালসারি পেপার এখানে বলে দেওয়া রয়েছে। ইংলিশ কম্পোজিশন আছে, বেঙ্গলি রয়েছে, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স আছে, সিভিল প্রসিডিওর কোড আছে, ক্রিমিনাল প্রসিডিওর কোড বা বিএনএসএস, ইন্ডিয়ান পিনাল কোড বা বিএনএস, এই দুটো মিলিয়ে 100 নাম্বার রয়েছে। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট থেকে 100 নাম্বার রয়েছে, যেটাকে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, সেটা থেকে 100 নাম্বার থাকবে। ল অফ কন্ট্রাক্ট এবং টর্ট, এটা থেকে 50-100 নাম্বার থাকবে। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট থেকে 100 নাম্বার থাকবে। টোটাল এখানে 800 নাম্বার। আর অপশনাল পেপার থেকে ম্যাক্সিমাম 3টে চুজ করা যেতে পারে পেপার, সেখানে 300 নাম্বার থাকবে, প্রতিটি 100 নাম্বার করে। এখানে এতগুলো অপশনাল পেপার রয়েছে, স্টুডেন্টরা তাদের পছন্দ মতো যে কোনো 3টে পেপার তারা চুজ করে নিতে পারে অপশনাল পেপার থেকে। তাই টোটাল কম্পালসারি পেপার থাকছে 800 নাম্বার আর অপশনাল পেপার থাকছে 300 নাম্বার। এই টোটাল 1100 নাম্বারের কিন্তু রিটেন পরীক্ষা হয়ে থাকে। যারা রিটেন পাস করে থাকবে তখন তাদের একটা পার্সোনালিটি টেস্ট হয়ে থাকে। এবার চলে আসি আমরা ওয়েস্ট বেঙ্গল লিগাল সার্ভিস এক্সামিনেশন বা WBLS। এটার ব্যাপারে দুটো স্টেজে পরীক্ষা হয়ে থাকে। রিটেন এক্সাম হয়ে থাকে 900 যে মার্কস 900 নাম্বারের জন্য, আর একটা ইন্টারভিউ হয়ে থাকে 100 নাম্বারের জন্য। এবার আমরা যেটা দেখবো যে লিগাল সার্ভিস এক্সামিনেশনের যে সিলেবাস, অলরেডি একটা ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি যে লিগাল সার্ভিস এক্সামিনেশনের কি সিলেবাস রয়েছে। তাও এখানে একবার আমি দেখানোর চেষ্টা করছি, তোমরা এই স্ক্রিন থেকে দেখে নিতে পারো যে ইংলিশের কোন পোর্শনস থেকে কি মার্কস থাকবে, একই রকমভাবে বাংলার কত নাম্বার থাকবে, আবার পেপার 2, পেপার 3, পেপার 4, পেপার 5, পেপার 6, পেপার 7, পেপার 8 আর হচ্ছে পেপার 9। এই টোটাল পেপারগুলোর কোন পেপার, যেমন ক্রিমিনাল প্রসিডিওর কোডের কোন চ্যাপ্টার্স থেকে প্রশ্ন থাকে, ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকে, একই রকমভাবে হাইকোর্ট অরিজিনাল সাইড রুলস অ্যান্ড অর্ডার, হাইকোর্ট অ্যাপিলেট সাইড রুলস অ্যান্ড অর্ডার, এগুলো কিন্তু সিলেবাসের মধ্যে কিন্তু থাকে। তাহলে এই যে এন্টায়ার সিলেবাসটা তোমরা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে পেয়ে যেতে পারো। এটা গেল ওয়েস্ট বেঙ্গল লিগাল সার্ভিস এক্সামিনেশনের ব্যাপারে ডিটেলস। ওয়েস্ট বেঙ্গল অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর বা এপিপি রিক্রুটমেন্টের ক্ষেত্রে এখানে রিটেন এক্সাম হয়ে থাকে 400 নাম্বারের জন্য, আর হচ্ছে পার্সোনালিটি টেস্ট হয়ে থাকে 100 নাম্বারের জন্য। এই 400 নাম্বারের জন্য টোটাল কিন্তু 4টে পেপার থেকে থাকে। এই ব্যাপারে কিন্তু আলাদা একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে রয়েছে অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটরের উপরে, সেখান থেকে তোমরা ডিটেলস তোমরা সিলেবাসটাকে পেয়ে যাবে। স্ক্রিনে একটা পোর্শন দেখা যাচ্ছে আর একটা পোর্শন কিন্তু এখানেও দেওয়া রয়েছে যে কি কি পেপার ওয়াইজ এখানে সিলেবাসটা রয়েছে। তাহলে আমরা দেখানোর চেষ্টা করলাম যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি কি কি পরীক্ষা নিয়ে থাকে। এবার যেটাকে আমরা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে ইউপিএসসি বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনস কি কি পরীক্ষা নিয়ে থাকে। তাহলে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করছি এখানে যে ল পাস করার পরে কেরিয়ার অপরচুনিটিস কি কি রয়েছে, মানে ল পড়লে একটা স্টুডেন্ট তার কি কি কাজের ক্ষেত্রে সুযোগ রয়েছে, কি কি কম্পিটিটিভ পরীক্ষা সে দিতে পারে। আমরা ব্যাংকিং সেক্টর থেকে দেখানোর চেষ্টা করলাম যে ব্যাংকিং সেক্টরে কি কি চাকরির সুযোগ সুবিধা রয়েছে কম্পিটিটিভ পরীক্ষা দেওয়ার মাধ্যমে। পাবলিক সার্ভিস কমিশনস কি কি পরীক্ষা কন্ডাক্ট করে সেগুলো দেখানোর চেষ্টা করলাম। এবার দেখানোর চেষ্টা করব যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনস যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করে থাকে কি কি পরীক্ষা কন্ডাক্ট করে থাকে। শুরুতেই বলে রাখি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনস ল রিলেটেড বা যে কোনো চাকরির পরীক্ষা যেগুলো কন্ডাক্ট করে থাকে ফর্ম ফিল আপ কিন্তু খুবই সামান্য বা নগণ্য বলতে পারি। যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের মাত্র 25 টাকা করে ফর্ম ফিল আপ লাগে। যারা মানে ফিমেল রয়েছে বা যারা SC ST OBC যে ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের জন্য কিন্তু
ফর্ম ফিল আপ কিন্তু সম্পূর্ণ ফ্রি, ফর্ম ফিল আপ করতে কোনো টাকা লাগে না। তাই ফর্ম ফিল আপের দিক থেকে কিন্তু অনেক কম টাকা লাগে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসির ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন লয়ের যে পোস্টগুলোতে রিক্রুটমেন্ট করে থাকে, সবার প্রথমে যেটার কথা বলবো আমি এক্সামিনার অফ ট্রেডমার্ক। এই এক্সামিনার অফ ট্রেডমার্ক পরীক্ষার জন্য এজ লিমিট থাকে 30 বছর। 30 বছর বয়স পর্যন্ত এই এক্সামিনার অফ ট্রেডমার্ক পরীক্ষাটা দেওয়া যায়, যেটা কিনা আমি ইন্টেলেকচুয়াল প্রপার্টির উপরে ডিসকাশন করেছি আগের ভিডিওতে, যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট যেটা পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস, এগুলোর উপরে প্র্যাকটিস করার ক্ষেত্রে অ্যাডভোকেটদের মধ্যে প্রবণতা দেখা যাচ্ছে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন থেকেও কিন্তু এই এক্সামিনার অফ ট্রেডমার্ক পোস্টের জন্য কিন্তু রিক্রুটমেন্ট হয়ে থাকে, যেটার কোয়ালিফিকেশন শুধুমাত্র এলএলবি ডিগ্রি লাগে, কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় না। তার মানে একটা ফ্রেশার্স, একজন ল গ্র্যাজুয়েট যদি মনে করে এক্সামিনার অফ ট্রেডমার্ক এই পরীক্ষার জন্য কিন্তু সে অ্যাপ্লাই করতে পারে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের জন্য। এই পরীক্ষা 300 নম্বরের হয়ে থাকে আর পুরোটাই কিন্তু ল পেপারের উপর থাকে। এখানে কোনো ম্যাথ, কোনো রিজনিং, কোনো জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স কিছু থাকে না। টোটাল 300 নম্বরের এখানে পরীক্ষা হয়ে থাকে এবং ইন্টারেস্টিংলি ব্যাপার হচ্ছে 100টা মাত্র কোশ্চেন থাকে, প্রত্যেকটা 3 নম্বর করে থাকে। টোটাল 300 নম্বরের পরীক্ষা হয়ে থাকে এখানে। নেক্সট যেটা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনস বা ইউপিএসসি যে পরীক্ষাটা কন্ডাক্ট করে থাকে, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর ইন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনস বা সিবিআইতে অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর বা এপিপি পদে রিক্রুটমেন্ট করে থাকে। সিবিআইতে যে এপিপি পোস্টের জন্য রিক্রুটমেন্ট হয়ে থাকে, দুরকমভাবে রিক্রুটমেন্ট হয়ে থাকে। একটা ফ্রেশার্সরা ফর্ম ফিল আপ করতে পারে আর একটা 2 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়ে থাকে। দুটো রিক্রুটমেন্ট এখানে করে থাকে সিবিআইতে এপিপি রিক্রুটমেন্টের জন্য। এখানেও এজ লিমিট থেকে থাকে 30 বছরের জন্য, আর এখানে শুধুমাত্র লয়ের ডিগ্রি থাকলেই হবে। তাহলে দুটো পরীক্ষা হয়, একটা শুধুমাত্র লয়ের ডিগ্রি থাকলে এপিপি হওয়া যাবে সিবিআই এর এপিপি এই পরীক্ষার জন্য, আর একটাতে 2 বছরের এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়ে থাকে। তাহলে সিবিআই এপিপির জন্য কিন্তু যে পরীক্ষা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কন্ডাক্ট করে থাকে। এছাড়া ইউপিএসসি থেকে যে পরীক্ষাটা হয়ে থাকে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার এই পোস্টের জন্য বা লেবার এনফোর্সমেন্ট অফিসার সেন্ট্রাল এই পোস্টের জন্য তারা কিন্তু রিক্রুটমেন্ট করে থাকে। এখানে 35 ইয়ার্স কিন্তু এজ লিমিট, মানে ম্যাক্সিমাম 35 বছর পর্যন্ত এই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করা হয়ে থাকে। এখানে একটা ব্যাচেলর ডিগ্রি লাগবে ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি, আর ডিপ্লোমা লাগবে সোশ্যাল ওয়ার্কে বা লেবার ওয়েলফেয়ারে বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনে বা পার্সোনাল ম্যানেজমেন্ট বা লেবার লয়ে। তা ল স্টুডেন্টদের জন্য যেহেতু লেবার ল থেকে থাকে, এই স্পেশালাইজেশন বা ডিপ্লোমাটা থেকে থাকলে তারা এই অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনের পরীক্ষাটা তারা দিতে পারে। এখানে ডিজায়ারেবল কোয়ালিফিকেশন হিসেবে বলে দিয়েছে ডিগ্রি ইন ল। যদি কারো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে যদি কারো ডিগ্রি থেকে থাকে লয়ের, তাহলে কিন্তু অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার যে পোস্ট, এই পোস্টের জন্য সে এলিজিবল হয়ে থাকে, যেটা কিনা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন যে পরীক্ষাটা কন্ডাক্ট করে থাকে। এই পরীক্ষার জন্য কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় না। নেক্সট ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন থেকে যে পরীক্ষাটা কন্ডাক্ট করে থাকে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরেট, যেটা কিনা কর্পোরেট ল ইন সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস SFIO, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স থেকে এই পরীক্ষাটা হয়ে থাকে। মানে পরীক্ষাটা কন্ডাক্ট করে ইউপিএসসি মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সে বিভিন্ন পদের জন্য। তার মধ্যে লয়ের জন্য যে পোস্টটা থেকে থাকে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কর্পোরেট লয়ের ওপরে, এখানে এজ লিমিট থেকে থাকে ম্যাক্সিমাম 30 বছর পর্যন্ত যে ক্যান্ডিডেটগুলো যাদের বয়স, তারা এই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে পারে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন এখানে দেওয়া রয়েছে যে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে লয়ে যে কোনো একটা রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, আর ইন্টিগ্রেটেড ব্যাচেলর ডিগ্রি যদি কারো থেকে থাকে 5 বছরে, তারাও এই পরীক্ষার জন্য এলিজিবল থাকবে। অথবা যদি কারো ব্যাচেলর ডিগ্রি থেকে থাকে অন্য কোনো ডিসিপ্লিন থেকে, অন্য কোনো সাবজেক্ট থেকে, সেক্ষেত্রে যদি তাদের যে কোম্পানি সেক্রেটারি যদি তারা কোর্সটা যদি করে থাকে কোনো ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া, তারাও কিন্তু সেই পরীক্ষার জন্য এলিজিবল হবে। কিন্তু এই পরীক্ষার জন্য একটা এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়, মানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর যে পোস্ট আছে কর্পোরেট লয়ে, সেটার জন্য একটা এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়। সেখানে লেখা আছে 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ কর্পোরেট ল। কর্পোরেট লতে 1 বছরের তার এক্সপিরিয়েন্স থাকতে হবে বলছে। সেক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট এটা একটা, যারা কিনা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চায় অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর যেটা কর্পোরেট ল, তার কিন্তু একটা এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। 1 বছরের জন্য তাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে। এছাড়াও কিন্তু তাদের ডকুমেন্ট প্রেজেন্টেশনস বা এভিডেন্স প্রেজেন্টেশনস করার ক্ষেত্রে বা স্টেটমেন্ট রেকর্ডিং করার ক্ষেত্রে তার একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেটাকে ডিজারেবল হিসেবে রেখে দেওয়া রয়েছে। এছাড়া ইউপিএসসি যে পরীক্ষাটা কন্ডাক্ট করে থাকে অ্যাসিস্ট্যান্ট লেজিসলেটিভ কাউন্সিল গ্রেড 4 এর ইন্ডিয়ান লিগাল সার্ভিসে, তারা এই পোস্টের জন্য তারা রিক্রুটমেন্ট করে থাকে। এখানে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশনসটা লাগে, এখানে মিনিমাম কোয়ালিফিকেশন যেটা লাগে সেটা হচ্ছে কি লয়ের একটা ডিগ্রি লেগে থাকে। তার সাথে সাথে বলছে
অনেকগুলো অপশানস দেওয়া রয়েছে। যদি কেউ স্টেট জুডিশিয়াল সার্ভিসের যদি কেউ কোনো মেম্বার হয়ে থাকে সেক্ষেত্রেও তারা এই পরীক্ষাটা দিতে পারে। আমরা শুধুমাত্র এখানে দেখব এই জায়গাটাতে যদি কেউ কোয়ালিফাইড লিগাল প্র্যাকটিশনার হয়ে থাকে অফ নট লেস দ্যান 30 ইয়ার্স অফ এজ, 30 বছর থেকে যদি তার কম বয়স না থাকে, 30 বছরের থেকে বেশি বয়স হতে হবে। যদি কেউ লিগাল প্র্যাকটিশনার হয়ে থাকে তাহলে কিন্তু সেই পোস্টের জন্য চাকরি করতে পারে, মানে অ্যাপ্লাই করতে পারে অ্যাসিস্ট্যান্ট লেজিসলেটিভ কাউন্সিল। সেক্ষেত্রে তার যে এক্সপিরিয়েন্সটা প্রয়োজন হবে সেক্ষেত্রে 7 বছর অ্যাটলিস্ট 7 ইয়ার্স তার অ্যাডভোকেট হিসেবে তার প্র্যাকটিসিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট বা বোম্বে হাইকোর্টে সেক্ষেত্রে তারা কিন্তু এই পরীক্ষার জন্য তারা এলিজেবল থাকবে অ্যাসিস্ট্যান্ট লেজিসলেটিভ কাউন্সিল এই পোস্টের জন্য। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনস ন্যাশনাল যে ইনভেস্টিগেশন যে এজেন্সি আছে বা এনআইএ সেখানেও পাবলিক প্রসিকিউটরের জন্য রিক্রুটমেন্ট করে থাকে। সেখানে 35 বছর পর্যন্ত ম্যাক্সিমাম এজ লিমিট থেকে থাকে। লয়ের ডিগ্রির সাথে সাথে 7 বছরের জন্য তার প্র্যাকটিসিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। 7 বছর যদি তার প্র্যাকটিসিং এক্সপিরিয়েন্স থেকে থাকে অ্যাজ এ ক্রিমিনাল অ্যাডভোকেট হিসেবে ক্রিমিনাল কেস যদি ডিল করার যদি এক্সপিরিয়েন্স থাকে তারা এনআইএতে তারা পাবলিক প্রসিকিউটর পোস্টের জন্য তারা চাকরির জন্য এলিজিবল হবে। এবং এই পরীক্ষায় যে সিলেবাসটাকে আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি, তোমরা সেখান থেকে এই সিলেবাসটাকে দেখে নিতে পারবে। এইগুলো ছাড়াও আমাদের দেখতে পাচ্ছি যে কোঅপারেটিভ সোসাইটি সার্ভিস কমিশন যেটা রয়েছে সেই কোঅপারেটিভ সোসাইটি সার্ভিস কমিশন 11A মির্জা গালিব স্ট্রিট খাদ্য ভবনে কিন্তু তাদের অফিস রয়েছে। তারা ম্যানেজার ল বা অ্যাসিস্ট্যান্ট ল পোস্টের জন্য তারা রিক্রুটমেন্ট করে থাকে, যার এজ লিমিট থাকে 30 থেকে 32 বছর পর্যন্ত। ম্যাক্সিমাম 30 থেকে 32 বছর পর্যন্ত যারা থাকে তারা এই পোস্টের জন্য তারা এলিজেবল থাকে। এখানে তাদের প্রয়োজন হয়ে থাকে একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি তাদের লেগে থাকে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর একটা ডিপ্লোমা কোর্স তারা নিয়ে থাকে। আর তাদের ওয়েবসাইটটা হচ্ছে www.webcsc.org। তাহলে এই ওয়েবসাইটটা ফলো করলে কোঅপারেটিভ সোসাইটি সার্ভিস কমিশনস এটা প্রত্যেক বছর কিন্তু এই রিক্রুটমেন্টটা করে থাকে। একটু স্টুডেন্টরা কিন্তু ফলো করলে কোনো এক্সপিরিয়েন্সের এখানে প্রয়োজন হয় না, তাহলে এই পরীক্ষার জন্য তারা এলিজেবল হয়ে যাবে। এগুলো ছাড়া ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনস প্রত্যেক বছর কিন্তু প্রায় বছরই কিন্তু তারা এই রিক্রুটমেন্টগুলো করে থাকে। ল অ্যাসিস্ট্যান্ট বা ল অফিসার পোস্টের জন্য তারা রিক্রুটমেন্ট করে থাকে। কখনো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ল অফিসার বা ল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য, কখনো ভ্যালুয়েশন বোর্ডের জন্য, কখনো এসেন্সিয়াল কমোডিটিস সাপ্লাই কর্পোরেশনের জন্য, এরকম বিভিন্ন কর্পোরেশন বা বিভিন্ন সংস্থার রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনস করে থাকে, যার এজ লিমিট থেকে থাকে 30 বছর পর্যন্ত। এবং কোয়ালিফিকেশনের ক্ষেত্রে লয়ের গ্র্যাজুয়েশন লেগে থাকে এবং বেসিক কম্পিউটার নলেজ বা বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর তার ডিপ্লোমা কোর্স তারা নিয়ে থাকে। আর 2 বছর প্র্যাকটিসিং এক্সপিরিয়েন্স লেগে থাকে কোন একটা ল ফার্মের মধ্যে বা কোন একটা কোর্টের মধ্যে। www.mscwb.org এই ওয়েবসাইট থেকে তোমরা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের যে পরীক্ষার যে নোটিফিকেশনস তোমরা সেখান থেকে দেখতে পাবে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার যে সমিতি রয়েছে এরা ল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য রিক্রুটমেন্ট করে থাকে। সেখানে 35 বছর পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেট এজ আছে তারা সেই সমস্ত পরীক্ষাগুলোর জন্য তারা এলিজেবল, এবং এখানেও কোয়ালিফিকেশনস লেগে থাকে লয়ের গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে বেসিক নলেজ তাদের যদি থেকে থাকে। এখানেও কিন্তু ক্যালকাটা হাইকোর্টে প্র্যাকটিস করা 2 বছরের এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়ে থাকে এই ল অ্যাসিস্ট্যান্ট পোস্ট যেটা ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতিতে যে রিক্রুটমেন্টটা হয়ে থাকে। www.wbalth.gov.in তাহলে www.wbhealth.gov.in এই ওয়েবসাইট থেকে তোমরা এই পরীক্ষার নোটিফিকেশনটা তোমরা দেখতে পাবে। এছাড়া ডাইরেক্টরেট অফ এনফোর্সমেন্ট বা ইডিতে প্রতি 2 বছর অন্তর অন্তর এই রিক্রুটমেন্টটা হয়ে থাকে লিগাল কনসালটেন্ট পোস্টের জন্য। এজ লিমিট থেকে থাকে 32 বছর পর্যন্ত। যারা লয়ের বিভিন্ন ইউনিভার্সিটিস বা কলেজ থেকে যারা লয়ের ব্যাচেলার ডিগ্রি করেছে তারা এই পরীক্ষার জন্য কিন্তু এলিজেবল হয়ে থাকে। এবং সেক্ষেত্রে একটা স্টুডেন্ট যার কিনা এক্সপিরিয়েন্স রয়েছে 2 বছরের জন্য যে কোনো বারে বা যে কোনো কোর্টে ক্রিমিনাল ল বা ফিসকাল ল নিয়ে যাদের প্র্যাকটিস করার এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু এই পরীক্ষার জন্য এলিজেবল হবে। তাহলে ইডি বা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটে লিগাল কনসালটেন্ট হিসেবে যদি কেউ চাকরি করতে চায় তাহলে তাদের ব্যাচেলর ডিগ্রির সাথে 2 বছরের কিন্তু একটা এক্সপিরিয়েন্সের প্রয়োজন রয়েছে। এটার জন্য তারা কোন ওয়েবসাইটটা ফলো করবে? www.enforcementdirectorate.gov.in এই ওয়েবসাইট থেকে তারা দেখতে পাবে। তাহলে আমি দেখানোর চেষ্টা করলাম যে পাবলিক সার্ভিস কমিশনের সাথে সাথে ইউপিএসসি সহ অন্যান্য যে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, কোঅপারেটিভ সার্ভিস যে কমিশনস রয়েছে বা অন্যান্য যে গভর্নমেন্ট যে এজেন্সি রয়েছে সেখানে যে রিক্রুটমেন্টগুলো হয়ে থাকে লয়ের কোন কোন পোস্টের জন্য রিক্রুটমেন্ট হয়ে থাকে, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, কোন ওয়েবসাইট থেকে গিয়ে তারা পাবে, ডিটেলসটা কিন্তু আমি দেওয়ার চেষ্টা করলাম। নেক্সট যেটা আমি ডিসকাস করার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করব
যে ইন্ডিয়ান রেলওয়েজে কি কি পোস্টের জন্য চাকরি হয়ে থাকে লিগাল ফিল্ড থেকে, যেটার ব্যাপারে অলরেডি একটা ভিডিও আমি পাবলিশ করেছি, সেখানেও তোমরা দেখতে পাবে যে ইন্ডিয়ান রেলওয়েজ থেকে লয়ের কি কি পোস্টের জন্য চাকরির জন্য রিক্রুটমেন্ট হয়ে থাকে। সেখানে চিফ ল অ্যাসিস্ট্যান্টের জন্য, আবার পাবলিক প্রসিকিউটরের জন্য, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর, এই তিনটে পোস্টের জন্য রিক্রুটমেন্ট হয়ে থাকে। চিফ ল অ্যাসিস্ট্যান্টের জন্য এই বছরে যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেখানে 3 বছর স্ট্যান্ডিং প্র্যাকটিসিং অ্যাডভোকেট হিসেবে তাদের কাছ থেকে এক্সপিরিয়েন্স চেয়েছে, কিন্তু প্রিভিয়াস ইয়ারে আমরা দেখেছিলাম যে চিফ ল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় না। বিভিন্ন আরআরবি থেকে আলাদাভাবে রিক্রুটমেন্ট হয়ে থাকে, সেখানে কখনো এক্সপিরিয়েন্স চেয়ে থাকে, আবার কখনো ফ্রেশার্সরাও কিন্তু আবেদন করতে পারে। তাই চিফ ল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য ইন্ডিয়ান রেলওয়েজ থেকে কিন্তু রিক্রুটমেন্ট হয়ে থাকে। একই রকমভাবে সেখানে বয়স থেকে থাকে 18 থেকে 43 বছর পর্যন্ত যাদের বয়স আছে তারা এই পরীক্ষার জন্য এলিজেবল। এরপর পাবলিক প্রসিকিউটর যেটা রয়েছে, সে পাবলিক প্রসিকিউটর পোস্টের জন্য ইন্ডিয়ান রেলওয়েজ থেকে রিক্রুটমেন্ট করে থাকে, যেখানে 5 বছর মিনিমাম স্ট্যান্ডিং অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করা তাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। 18 থেকে 35 বছর পর্যন্ত যাদের বয়স তারা এই পরীক্ষার জন্য এলিজেবল। স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর পোস্টের জন্য কিন্তু একজন অ্যাডভোকেট এই পোস্টের জন্য এলিজেবল, কিন্তু মনে রাখতে হবে যারা গ্র্যাজুয়েশনের পরে 3 ইয়ার্স এলএলবি করেছে তারাই শুধুমাত্র এই পোস্টের জন্য এলিজেবল। যারা বিএ এলএলবি 5 ইয়ার্স কোর্স করেছে তাদের জন্য কিন্তু নয়। কিন্তু যারা গ্র্যাজুয়েশনের পরে যারা বিএলএলবি করেছে, এলএলবি যারা ডিগ্রি করেছে তারা এই পোস্টের জন্য এলিজেবল, কিন্তু যদি তাদের এলএলবি সিলেবাসের মধ্যে লেবার ল এই পেপারটা যদি থেকে থাকে তবে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টরের জন্য তারা পরীক্ষা দিতে পারবে। সেক্ষেত্রে এজ রয়েছে 18 থেকে 36 বছর পর্যন্ত। এই পরীক্ষার জন্য সিলেবাস কি আছে? প্রফেশনাল এবিলিটি থেকে 50 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 15 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 15 মার্কস, ম্যাথামেটিক্স থেকে 10 মার্কস, জেনারেল সায়েন্স থেকে 10 মার্কস থাকবে। এছাড়াও কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, যেটাকে আমরা কলকাতা পোর্ট ট্রাস্ট বলে থাকি, সেই কলকাতা পোর্ট ট্রাস্ট থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ল অফিসার পোস্টের জন্য রিক্রুটমেন্ট হয়ে থাকে, যেখানে এজ লিমিট 45 ইয়ার্স থাকে, যেখানে রেমুনেশন দেওয়া হয় 57,000 টাকা। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে এলএলবি ডিগ্রি চেয়েছে, এক্সপিরিয়েন্স চেয়েছে 5 বছর প্র্যাকটিসিং এক্সপিরিয়েন্স যদি থাকে কারো অ্যাডভোকেট হিসেবে কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট এবং অরিজিনাল সাইটে, তারা এই পরীক্ষার জন্য এলিজেবল হয়ে থাকবে। আর ডিজায়ারেবল হিসেবে এখানে এলএলএম ডিগ্রিটা চেয়েছে, যদি কারোর এলএলএম ডিগ্রি থাকে তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। সেক্ষেত্রে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হিসেবে কিছু জিনিস এখানে চেয়েছে। তাহলে কলকাতা পোর্ট ট্রাস্টে আমরা দেখতে পাচ্ছি যে ল অফিসারের পোস্টের জন্য রিক্রুটমেন্ট হয়ে থাকে। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট ল অফিসার পোস্টের জন্য কলকাতা পোর্ট ট্রাস্টে বা শ্যামাপ্রসাদ মুখার্জি যে পোর্ট ট্রাস্ট যেখানে আছে সেখানে রিক্রুটমেন্ট হয়ে থাকে, যেখানে কিনা এজ লিমিট 35 বছর পর্যন্ত থেকে থাকে, রেমুনারেশন দেওয়া হয় 46,500 টাকা পর্যন্ত। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে এখানে লয়ের ডিগ্রি, তার সাথে সাথে যে কোনো কোর্টে প্র্যাকটিস করার ক্ষেত্রে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে এখানে অ্যাসিস্ট্যান্ট ল অফিসার পোস্টের জন্য সে এলিজেবল হয়ে যাবে। ডিজায়ারেবল হিসাবে এখানে এলএলএম কোর্সটাকে চাওয়া হয়েছে। এটা ছাড়াও কলকাতা পোর্ট ট্রাস্টে রিজলিউশন অফিসার বলে একটা পোস্ট হয়, যেখানে 50 বছর পর্যন্ত আবেদন করা যেতে পারে, 50 বছর পর্যন্ত এজ লিমিট থাকে। এখানে শুধুমাত্র লয়ের একটা ডিগ্রি থাকলেই হবে। এটা ছাড়াও এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াও কিন্তু লয়ের বিভিন্ন পোস্টের জন্য রিক্রুটমেন্ট করে থাকে। জুনিয়র এক্সিকিউটিভ 27 বছর পর্যন্ত, ল অফিসার 30 বছর পর্যন্ত, এছাড়াও লিগাল কনসালটেন্ট। তাহলে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া 3টে পোস্টে রিক্রুটমেন্ট করে থাকে ল রিলেটেড। একটা জুনিয়র এক্সিকিউটিভ যেটা 27 বছর পর্যন্ত বয়স হলে তারা দিতে পারবে, ল অফিসার 30 বছর পর্যন্ত এজ লিমিট রয়েছে, লিগাল কনসালটেন্টের জন্য কোনো এজ লিমিট দেওয়া নেই। সেখানে এই 3টে পোস্টের জন্য সে রিক্রুটমেন্ট হয়ে থাকে। এখানে দেখা যাচ্ছে যে লয়ের একটা ডিগ্রি থাকতে হবে শুধুমাত্র, পরীক্ষা হয়ে থাকবে 120 নম্বরের। পার্ট 1-এ যে পরীক্ষাটা থাকবে তার সিলেবাস হচ্ছে জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাপটিটিউড, ইংলিশ। আর পার্ট বিতে যেটা সিলেবাস রয়েছে লয়ের যে পেপারের জন্য, এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে কি কি টপিক ল থেকে থাকবে। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া থাকবে, কন্ট্রাক্ট অ্যাক্ট থাকবে, আরবিট্রেশন অ্যান্ড কনসিলিয়েশন অ্যাক্ট থাকবে, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট থাকবে, লিমিটেশন অ্যাক্ট থাকবে, অল লেবার লস থাকবে বা লেবার কোডস থাকবে, কোড অফ সিভিল প্রসিডিওর থাকবে, অ্যাডমিনিস্ট্রেটিভ ল থাকবে, তারপর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া অ্যাক্ট থাকবে, এয়ারক্রাফট অ্যাক্ট থাকবে, পার্টনারশিপ অ্যাক্ট থাকবে, কোম্পানিজ অ্যাক্ট থাকবে, ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংকরাপসি কোড থাকবে, ল রিলেটিং টু টেন্ডার্স, পাবলিক ইন্টারন্যাশনাল ল থাকবে। এই সমস্ত ব্যাপারে কিন্তু সিলেবাসটা থাকবে। তাহলে আমরা দেখানোর চেষ্টা করলাম বা রেল সহ অন্যান্য যে সমস্ত সংস্থা থেকে যে সমস্ত চাকরির পরীক্ষাগুলো হয়ে থাকে ল পড়ার পরে সেখানে কি কি অপরচুনিটিস রয়েছে। এটা ছাড়াও আমি দেখানোর চেষ্টা করব যে ক্যালকাটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট লয়ের বিভিন্ন পোস্টের জন্য রিক্রুটমেন্ট করে থাকে। হায়ার জুডিশিয়াল
জুডিশিয়াল সার্ভিস যে এক্সামিনেশনসটা সেটা ক্যালকাটা হাইকোর্ট এখানে কন্ডাক্ট করে থাকে ডিস্ট্রিক্ট জাজ এন্ট্রি লেভেলের যে পরীক্ষাটা হয়ে থাকে। তাহলে আমরা দেখানোর চেষ্টা করেছি যে পাবলিক প্রসিকিউটর, পাবলিক সার্ভিস কমিশন, জুনিয়র ডিভিশন যে জাজের পরীক্ষাটা কন্ডাক্ট করে থাকে, কিন্তু যে সমস্ত স্টুডেন্টরা অনেক বেশি বয়সে ল কোর্সে ভর্তি হচ্ছে তারা হয়তো ভাবতে পারে যে আমার বয়সটা পেরিয়ে যাচ্ছে, আমি আর কখনো জাজ হতে পারবো না। ব্যাপারটা কিন্তু তা নয়। হাইকোর্ট থেকেও কিন্তু হায়ার জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন কন্ডাক্ট হয়ে থাকে, যেখানে মিনিমাম বয়স 35 লাগে, ম্যাক্সিমাম 45। তাহলে 35 থেকে 45 বছরের মধ্যে যাদের বয়স তারা হায়ার জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা দিতে পারবে। সেক্ষেত্রে কিন্তু যারা এসসি এবং এসটি তাদের বয়সের দিক থেকে 3 বছর ছাড় দেওয়া হবে। কিন্তু এই পরীক্ষাটা দিতে গেলে মিনিমাম 7 বছরের জন্য কিন্তু এক্সপিরিয়েন্সেরও কিন্তু দরকার রয়েছে। এই পরীক্ষা টোটাল 3টে ফেজে হয়ে থাকে। প্রথম ফেজে একটা প্রিলিমিনারি টেস্ট হয়ে থাকে, যেখানে 50 মার্কস থেকে থাকে, টোটাল 25টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু 2 মার্কস করে থাকবে। 50% মার্কস পেলে তবেই কিন্তু সে পরবর্তী পরীক্ষার জন্য সে এলিজেবল হবে ফেজ 2তে। ফেজ 2তে যে পরীক্ষাটা হয়ে থাকে টোটাল সেকেন্ড ফেজে টোটাল রিটেন এক্সামিনেশন যেটা হয়ে থাকবে, টোটাল 500 নম্বরের পরীক্ষা হবে। ফেজ 2 যে পরীক্ষা হবে তারপরে একটা ফেজ 3তে একটা ইন্টারভিউ হবে 100 নম্বরের। তাহলে সিলেবাস কি রয়েছে, পেপার 1-এর সিলেবাস এখানে দেখিয়ে দিলাম, পেপার 2তে যে সিলেবাস আছে সেটাও আমি দেখানোর চেষ্টা করলাম স্ক্রিনে, পেপার 3তে যে সিলেবাস আছে সেটাও দেখানোর চেষ্টা করলাম, পেপার 4-এ যে সিলেবাস আছে সেটাও দেখানোর চেষ্টা করলাম, আর পেপার 5-এ যে সিলেবাস আছে সেটাকেও দেখানোর চেষ্টা করলাম। এইগুলো ছাড়াও হাইকোর্ট একটা ট্রান্সলেটর পোস্টের জন্য রিক্রুটমেন্ট করে থাকে, যার এসেন্সিয়াল কোয়ালিফিকেশন লাগে যে যদি কারোর এলএলবি ডিগ্রি থেকে থাকে, এলএলবি ডিগ্রির সাথে 50% মার্কস যেন থেকে থাকে, আর যদি সেই ক্যান্ডিডেটটা যে কিনা ট্রান্সলেটর এই পোস্টের জন্য আবেদন করছে সে যেন লিখেছে দ্য ক্যান্ডিডেট শুড অলসো হ্যাভ পাসড ইন ক্লাস 10 and 12 স্ট্যান্ডার্ড ফ্রম এনি রিকগনাইজড বোর্ড অথবা কাউন্সিল উইথ বেঙ্গলি। তাহলে যে ক্যান্ডিডেটটা এখানে ট্রান্সলেটর পোস্টের জন্য আবেদন করবে সে যেন 10th এবং এইচএস স্ট্যান্ডার্ড যখন পাস করছে তার সেখানে যেন বেঙ্গলি যেন সাবজেক্টটা যেন থেকে থাকে এবং ইংলিশ যেন এই সাবজেক্টটা থেকে থাকে, তবেই কিন্তু সে এই ট্রান্সলেটর যে পোস্ট সেই পোস্টের জন্য আবেদন করতে পারে। ক্যালকাটা হাইকোর্ট এই পোস্টটা রিক্রুটমেন্ট করে থাকে। ডিজারেবল কোয়ালিফিকেশন হিসেবে এখানে কম্পিউটার নলেজটাকে চেয়েছে এবং টাইপিং করার অ্যাবিলিটি যেন একটা স্টুডেন্টের থেকে থাকে। এজ রিস্ট্রিকশনের দিক থেকে সেখানে বলে দেওয়া হয়েছে যে ব্যক্তিটি করবে তার জন্য 25 বছর ম্যাক্সিমাম বলেছে, দ্য ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট শ্যাল নট বি লেস দ্যান 25 ইয়ার্স, 25 বছর থেকে যেন কম না হয়ে থাকে সেখানে। তো এখানে আমরা দেখতে পেলাম যে ক্যালকাটা হাইকোর্ট ট্রান্সলেটর পোস্টের জন্য কিন্তু একটা রিক্রুটমেন্ট করে থাকে, যেখানে কিন্তু আমরা দেখতে পেলাম যে লয়ের কিন্তু ডিগ্রিটা এসেন্সিয়ালস এবং মোড অফ সিলেকশন কি আছে আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করলাম। এটা ডিটেলসে দেখাতে পারবো না, অতটা বলতে পারবো না সময় কম থাকার কারণে। এছাড়াও ক্যালকাটা হাইকোর্ট ডেপুটি এবং অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার এই পোস্টের জন্য সরাসরি রিক্রুটমেন্ট করে থাকে। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পোস্টের জন্য এবং ডেপুটি রেজিস্ট্রার পোস্টের জন্য কিন্তু সরাসরি রিক্রুটমেন্ট করে থাকে ক্যালকাটা হাইকোর্টের ওয়েবসাইট থেকে তোমরা ডিটেলসটা পেয়ে যাবে। এটা ছাড়াও ক্যালকাটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট ল ক্লার্ক কাম রিসার্চ অ্যাসোসিয়েট এই পোস্টের জন্য রিক্রুটমেন্ট করে থাকে। ল ক্লার্ক কাম রিসার্চ অ্যাসোসিয়েট পোস্টের জন্য ভিডিও অলরেডি ইউটিউবে একটা আমি আপলোড করেছি, সেখান থেকে তোমরা ডিটেলসটা দেখতে পারো। এবার তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব বিভিন্ন মিনিস্ট্রিতে কিন্তু লয়ের রিক্রুটমেন্ট হয়ে থাকে, বিভিন্ন ইউনিভার্সিটিতে লয়ের রিক্রুটমেন্ট হয়ে থাকে। তা ল নিয়ে পড়াশোনা করলে কি ক্যারিয়ার অপরচুনিটিস রয়েছে, আশা করি তোমরা আমার এই দুটো ভিডিও থেকে দেখার চেষ্টা করছো বা বোঝার চেষ্টা করছো যে অনেক স্কোপ রয়েছে এই ল নিয়ে পড়াশোনা করলে। শুধুমাত্র না জানার কারণে আমরা কিন্তু ঠিকঠাক প্রিপারেশন নিতে পারছি না। তাহলে একটা স্টুডেন্টকে কি করে প্রিপারেশন নিতে হবে এইসব করার ক্ষেত্রে আজকে ভিডিও শেষে আমি একটু ছোট করে বলার আমি চেষ্টা করব। তাহলে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স যেটা আছে সেই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে অফিস অফ দ্য কাস্টোডিয়ান অফ এনিমি প্রপার্টি ইন ইন্ডিয়া এইটা লিগাল কনসালট্যান্ট পোস্টের জন্য রিক্রুটমেন্ট করে থাকে, যেখানে এজ লিমিট 62 বছর পর্যন্ত থাকে এবং কোয়ালিফিকেশন ল গ্র্যাজুয়েট লাগে, এক্সপিরিয়েন্স 5 বছর যদি কারোর প্র্যাকটিসিং এক্সপিরিয়েন্স থাকে এই পোস্টের জন্য সে এলিজেবল হয়ে থাকে এবং সেখানে একটা রিসার্চ পেপার যদি কোনো জার্নালে পাবলিশ করে থাকে ডিজারেবল হিসেবে সেখানে চেয়েছে, সেক্ষেত্রে সে প্রেফারেন্স পাবে। এটা ছাড়া মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ যেটাকে MOEFCC অ্যাসোসিয়েট এ থেকে অ্যাসোসিয়েট জি লিগাল পর্যন্ত রিক্রুটমেন্ট হয়ে থাকে। 50 বছর এজ লিমিট থাকে, ল গ্র্যাজুয়েশন লাগে, এর সাথে সাথে এক্সপিরিয়েন্সও কিছু লাগে। এই মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ বা MOEFCC যে অ্যাসোসিয়েট এ টু অ্যাসোসিয়েট জি এই পোস্টের জন্য রিক্রুটমেন্ট, এই ব্যাপারে একটা আলাদা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, তোমরা সেখান থেকে দেখতে পারো। সেখানে ডিটেলসে ডিসকাস করেছি যে কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশন লাগবে, কত এক্সপিরিয়েন্স লাগবে। এটা ছাড়াও লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ রিক্রুটমেন্ট হয়ে থাকে, যেখানে কোনো এক্সপিরিয়েন্সেরই প্রয়োজন হয় না, ম্যাক্সিমাম 30 বছর পর্যন্ত
যাদের বয়স তারা সেখানে এলিজিবল আছে ফর্ম ফিল আপ করার জন্য। এছাড়া মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস সেখানে ল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য রিক্রুটমেন্ট করে থাকে। এছাড়া গভর্নমেন্টের বা প্রাইভেট বিভিন্ন ইউনিভার্সিটিস রয়েছে, তারা ল অফিসার, লিগাল রিটার্নার, স্টেট অ্যান্ড ট্রাস্ট অফিসার এই সমস্ত পোস্টের জন্য রিক্রুটমেন্ট করে থাকে। এবার যেটাকে আমি দেখানোর চেষ্টা করব জ্যাগ, জাজ অ্যাডভোকেট জেনারেল। জ্যাগ যে সমস্ত স্টুডেন্টরা আর্মিতে যারা চাকরি করতে চায় ল ফিল্ড থেকে এসে, তারা কীভাবে এখানে জ্যাগ বা জাজ অ্যাডভোকেট জেনারেল এই পোস্টের জন্য তারা এক্সাম দিতে পারবে। এই পরীক্ষার জন্য এজ লিমিট থাকে 21 থেকে 27 বছর পর্যন্ত। ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড থাকতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের দিক থেকে 55% মিনিমাম পাস করতে হবে তাকে 5 ইয়ার্স পরীক্ষা থেকে বা 3 ইয়ার্স এলএলবি থেকে। এবং সেখানে তোমাদের দেখানো হচ্ছে ইন অ্যাডিশন তার সাথে ক্ল্যাট পিজিতে একটা স্কোর থাকতে হবে। তাহলে জ্যাক পরীক্ষা দিতে গেলে ক্ল্যাট পিজি বা কমন ল এন্ট্রান্স টেস্ট যেটা হয়ে থাকে তার সেই ক্ল্যাট পিজি পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে তার একটা স্কোর থাকতে হবে, তবেই কিন্তু সে পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল হবে। পরীক্ষায় যখন সে ফর্ম ফিল আপ করবে তারপরে সেখানে একটা শর্ট লিস্টিং করা হবে এবং এই শর্ট লিস্টিং করার জন্য মিনিস্ট্রি অফ ডিফেন্স তার হেডকোয়ার্টার, ইন্টিগ্রেটেড যে হেডকোয়ার্টার আছে তাদেরকে কিন্তু পাওয়ার দেওয়া রয়েছে আর্মিদের সেখানে শর্টলিস্টিং করার জন্য। সে শর্টলিস্টেড হওয়ার পরেই কিন্তু তাদেরকে কি করা হবে, এসএসবি যে ইন্টারভিউটা যে হয়ে থাকে সেই ইন্টারভিউয়ের জন্য তাদের নাম শর্টলিস্ট করার পরে তাদেরকে সিলেকশন করতে বলবে সেন্টার। যে পরীক্ষাগুলোতে সেন্টার হয়ে থাকে, ইউপির এলাহাবাদে হয়ে থাকে, মধ্যপ্রদেশের ভোপালে হয়ে থাকে, কর্ণাটকের ব্যাঙ্গালোরে হয়ে থাকে, আর পাঞ্জাবে যেটা আছে কাপুরথালাতে এই পরীক্ষাটা হয়ে থাকে। তাহলে এই পরীক্ষা সেন্টারগুলো স্টুডেন্ট নিজের থেকেই চুজ করতে পারে এবং সেখানে গিয়ে তারা পরীক্ষা দেবে। এখানে যে পরীক্ষাগুলো হয়ে থাকে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ হয়ে থাকে বা সাইকোলজিক্যাল সেখানে টেস্ট হয়ে থাকে একটা স্টুডেন্টের। সে সাইকোলজিক্যাল টেস্টের মাধ্যমে কিন্তু সেই রিক্রুটমেন্টটা হয়ে থাকে এবং মেডিকেল হয়ে থাকে এবং সেখানে ইন্টারভিউ হয়ে থাকে। তাহলে যে ওয়েবসাইট থেকে একটা স্টুডেন্ট দেখতে পারবে www.joinindianarmy.nic.in এই ওয়েবসাইট থেকে গিয়ে একটা স্টুডেন্ট সেটাকে দেখতে পারবে। এরপরেও কিন্তু লাস্ট যেটাকে ডিসকাস করব সেটা হচ্ছে নোটারি অফিসার। এটা একটা এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়ে থাকে। যদি কোনো অ্যাডভোকেট বা যদি কোনো স্টুডেন্ট ল পাস করার পরে যদি তার সেই এক্সপিরিয়েন্স থাকে, সেই নোটারি অফিসার হিসেবে সে নিজের নাম এন্ট্রি করতে পারে। সেক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশানস লাগে। যে ক্যান্ডিডেটটা প্র্যাকটিসিং অ্যাডভোকেট হিসেবে 10 বছর যদি কারো এক্সপিরিয়েন্স থাকে কোনো জেনারেল ক্যান্ডিডেটের, যদি এসসি এসটি ওবিসি থাকে তার যদি 7 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে, বা যদি কোনো মহিলা ক্যান্ডিডেট থাকে তার যদি 7 বছর প্র্যাকটিসিং এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে সে নোটারি অফিসার হওয়ার জন্য সে কী করতে পারে, আবেদন করতে পারে এবং সেটা থেকে তাদের একটা ইন্টারভিউ হয় বা তাদের একটা সিলেকশন থেকে তারা নোটারি অফিসার হতে পারে বিভিন্ন ডকুমেন্ট নোটারাইজেশন করার জন্য। তাহলে আমি এই দুটো ভিডিওর মাধ্যমে এই ডিটেলসে দেখানোর চেষ্টা করলাম যে কেরিয়ার অপরচুনিটিস কী কী রয়েছে এই লিগ্যাল ফিল্ডের মধ্যে। তাহলে এই কেরিয়ার অপরচুনিটিস কী কী রয়েছে আমি আমার মতো করে যতটুকু আমি জানি আমার সীমিত জ্ঞানের মধ্যে আমি ততটুকু তুলে ধরার চেষ্টা করলাম। তবে হ্যাঁ, প্র্যাকটিসের ক্ষেত্রে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন যেমন দিয়েছি একই রকমভাবে এই কম্পিটিটিভ পরীক্ষা ক্র্যাক করতে গেলে কীভাবে সেটা ক্র্যাক করতে হবে তারও কিন্তু একটা ধারণা আমি আজকে দেওয়ার চেষ্টা করব। কারণ আমি নিজে একজন কম্পিটিটিভ পরীক্ষা ক্র্যাক করেছি। আমি এই পরীক্ষার টেম্পারামেন্ট ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল এবং প্রিপারেশন যেহেতু আমি নিয়েছিলাম, আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটাই আমি এখানে শেয়ার করার চেষ্টা করব। যে সমস্ত স্টুডেন্টরা বিভিন্ন সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের উচিত হবে প্রতিটা যে সেমিস্টারে তোমাদের যে লয়ের পেপারগুলো রয়েছে সেই পেপারগুলো কম্পিটিটিভ পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের সাথে যদি ম্যাচ করে যায়, প্রিপারেশনটা এমনভাবে নিতে হবে যাতে করে সেমিস্টারের পরীক্ষার সাথে সাথে কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশনটা কিন্তু একই সাথে হয়ে যায়। কারণ সময় আমাদের হাতে খুব কম। একবার সেমিস্টারের জন্য পাস করার জন্য পড়াশোনা করব, আবার কম্পিটিটিভ পরীক্ষার জন্য একই সিলেবাস আবার পড়াশোনা করব, তাতে কিন্তু সময়টা অনেক বেশি লেগে যাবে। যদিও আমি এটা খুব ভালোভাবে জানি একটা সেমিস্টার স্টুডেন্টের সেই পরিমাণ ম্যাচুরিটি বা আন্ডারস্ট্যান্ডিং থাকে না একটা কম্পিটিটিভ পরীক্ষা প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে যতটা প্রয়োজন হয়, কিন্তু যতটা হয় ততটাই ভালো। তাই এই সমস্ত পরীক্ষার যে সিলেবাসগুলো তোমরা আমার কাছ থেকে নিতে পারো বা তোমরা এখানে দেখতে পারছো বা ওয়েবসাইটগুলো থেকে কালেক্ট করবে এবং যে পরীক্ষাটা দেওয়ার জন্য তোমার ড্রিম রয়েছে, যে পরীক্ষাটা দিতে তুমি ইচ্ছুক, সেই পরীক্ষাগুলোকে তুমি এক জায়গায় শর্ট আউট করে সেই পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসগুলো নিজের যে সেমিস্টারে বর্তমানে পড়াশোনা করছো সেই সেমিস্টারের যে সিলেবাস তার সাথে যেগুলো ম্যাচ করে যাচ্ছে সেটাকে এমনভাবে প্রিপারেশন নাও যাতে তোমার সেমিস্টারের পড়াশোনার সাথে সাথে কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন কিছুটা হলেও যেন এগিয়ে থাকে। এরকমভাবে প্রিপারেশন দিয়ে থাকো, সাকসেস অনিবার্যভাবেই কিন্তু আসবে। আরেকটা জিনিস মনে রাখবে যে সাজেশন ভিত্তিক পড়াশোনা করে
সেমিস্টার পরীক্ষায় 5 নাম্বার পাওয়া যায়, ভালো মার্কস পাওয়া যায়, কিন্তু কখনো ভালো অ্যাডভোকেট হওয়া যায় না। আর সরকারি চাকরি তো নৈব কখনোই পাওয়া যাবে না। তাই সরকারি চাকরি পেতে গেলে থরলি বেয়ার অ্যাক্ট পড়া কিন্তু শিখতে হবে, ভালো করে বই পড়তে হবে, সাজেশন ভিত্তিক পড়াশোনা ছেড়ে দিতে হবে। সাজেশন ভিত্তিক পড়াশোনা করলে শুধুমাত্র সেমিস্টারে হয়তো পাস করা যেতে পারে টেনে টুনে, বা একটা ভালো মার্কস পাওয়া যেতে পারে, যেটা কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় কোনো কাজে লাগবে না। একটা আইনের ছাত্রের কিন্তু ল জানাটা কিন্তু ভীষণ জরুরি, এবং তার জন্য বেয়ার অ্যাক্টটাকে খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়া দরকার। যারা যারা কম্পিটিটিভ পরীক্ষা ক্র্যাক করেছে, যে কোনো স্টুডেন্ট নিজের পরিচিত যদি কেউ থেকে থাকে, দাদা দিদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কাউকে জিজ্ঞাসা করলে সবাই কিন্তু এই বেয়ার অ্যাক্টের ইম্পর্টেন্স কি তোমাকে কিন্তু সেটা বুঝিয়ে দেবে। এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমি চেষ্টা করছি বিভিন্ন অ্যাক্টের বেয়ার অ্যাক্টগুলো ডিসকাশনস করার জন্য, এবং সেই সমস্ত ডিসকাশনসগুলো তোমরা যদি তোমাদের প্রয়োজন মনে করো তোমরা সেখান থেকে দেখতে পারো। আশা করি তোমাদের হেল্প হবে এবং সেই সাবজেক্টগুলো সম্বন্ধে তোমাদের কিন্তু একটা ইন ডেপথ একটা নলেজ হবে। তাহলে কীভাবে প্রিপারেশন নিতে হবে জাস্ট ছোট করে একটুখানি বললাম, বিস্তারিত কখন হয়তো কোনো ভিডিওর মধ্যে আবার আলোচনা করব। আজকের ভিডিও এখান পর্যন্তই থাকবে। এটা সেকেন্ড পার্ট, কেরিয়ার অপরচুনিটিস ইন ল, বা ল পরে ভবিষ্যৎ কি সেটার। প্রত্যেকে ভালো থেকো, আজকে এখান পর্যন্তই থাকবে। থ্যাংক ইউ সো মাচ।